স্নিগ্ধ সকালে স্বল্প মেঘেদের আনাগোনা, পরিবেশে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে সূর্যের কিরণ। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছি, শরীরটা ভালো লাগছে না, তবুও কলেজে যেতে হবে। সামনে এক্সাম, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। তৈরি হয়ে নিচে নামতেই সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। বড় আম্মু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কলেজ ড্রেস পরে নেমেছিস কেন? কলেজে যাবি? হ্যাঁ বড় আম্মু, কলেজে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। কাল বাদে পরশু তোর আর ইভানের আকদ, এখন না গেলে হয় না? পরের সপ্তাহ থেকে পরীক্ষা। গতকাল নেহা ফোন করে বলেছে আজকে ক্লাসে স্যার নোট দেবে, তাই যেতেই হবে। বড় আম্মু আর কিছু বললেন না। টেবিলে বসে ভ্রু কুচকে ফেললাম। ইভা কোথায়? মেয়েটাকে তো বললাম আজকে কলেজে যাব, এখনও তার খবর নেই। বড় আম্মু, ইভা কোথায়? সকাল থেকে দেখিনি, গিয়ে দেখ, ঘুমোচ্ছে বোধ হয়। টেবিল থেকে উঠে দাঁড়ালাম। আজ ওর ঘুম আমি জনমের মতো বের করব। ইভা রুমে ঢুকতেই নজরে পড়ল মেম সাহেব পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার কানের সামনে গিয়ে ভো করে উঠলাম। ইভা পিটপিট করে চোখ খুলে বলল, মাথা ব্যথা করছে বনু, জ্বালাস না। কখন থেকে মাথা ব্যথা করছে? মুভ লাগিয়েছিস? ওষুধ খেয়েছিস? মুভ লাগিয়েছি, তবু মাথা ব্যথা কমছেই না। মনটা খারাপ হয়ে গেল। মুখ বেজার করে বললাম, তার মানে আজকে আমাকে একাই যেতে হবে? স্যারের আজকে ইম্পর্টেন্ট ক্লাস রাখতে হলো। মন খারাপ করিস না, মাথা ব্যথা কমলেই আমিও যেতাম, কিন্তু মরার মাথা ব্যথা কমার নামই নিচ্ছে না। ইভার গায়ে চাদর তুলে দিয়ে বললাম, তুই রেস্ট নে, আমি কলেজে গেলাম। তপ্ত রোদের তেজে শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে সূর্যমামা আজ মামির সাথে ঝগড়া করে এসেছে। এমনিই শরীর ভালো নেই, তার উপর গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ। বাসার সবাই কি ভুলে গেছে আমার কথা? আর কিছু না ভাবে রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। তীব্র গরমে মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে এই বুঝি ফিট খাবো। মাথা ঘুরে পড়ে যেতে নেব, এমন সময় একজোড়া হাত আমাকে ধরে নিল। সোজা করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, রোদ, তুমি এখানে? কি হয়েছে? শরীর খারাপ? বাড়ি থেকে নিতে আসিনি? কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ, বাড়ির গাড়ি এখনও আসেনি, তাই রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। শরীর ভালো লাগছে না, মাথা ঘুরোচ্ছে। আরিফ ভাই একটা রিক্সা থামিয়ে উঠিয়ে বলল। উঠে বসতেই আরিফ ভাইয়া বলল, ওদিকে সরে বসো। কেন? বোকা মেয়ে, এই অসুস্থ শরীরে তুমি বাড়ি যাবে কিভাবে? রাস্তায় যদি বেশি অসুস্থ হয়ে যাও, তাই আমি তোমায় বাড়ি দিয়ে আসবো। কথা না বাড়িয়ে সরে বসলাম। আরিফ ভাইয়া উঠে বসলো। আরিফ ভাইয়া রুদ্র ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড, দুজনের অনেক ভালো বন্ডিং। সবসময় আমাকে ছোট বোনের মতো আদর করে। রিক্সা বাড়ির সামনে থামতেই নেমে পড়লাম। আরিফ ভাইয়া জিজ্ঞেস করলো, একা একা যেতে পারবে নাকি বাড়ি পর্যন্ত দিয়ে আসবো? সমস্যা নেই ভাইয়া, যেতে পারবো। আরিফ ভাইয়া বিদায় নিয়ে চলে যাবে এমন সময় বলে উঠলাম, বাড়িতে চলুন না ভাইয়া, অনেক দিন আসেন না, আপনাকে দেখে সবাই নিশ্চয়ই খুব খুশি হবে। ভাইয়া কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অন্য একদিন আসবো, আজকে কিছু কাজ আছে, তুমি সাবধানে যেও। আমি মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে এলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে সোজা উপরে চলে গেলাম। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। বিকেলে চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল। নিচে নামতেই চোখ পড়ল ইভান ভাই সবার মাঝে দাঁড়িয়ে কি যেন বলছেন। সামনে এগিয়ে গিয়ে যা শুনলাম, আদরের মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমরা জানো আজকে তার এক প্রেমিক তাকে বাড়িতে দিয়ে গিয়েছে। এমন একটা মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্রেমিক? কার প্রেমিক? কি বলছেন ইভান ভাই? কিছুই বুঝতে পারছি না। বড় আব্বু ইভান ভাইকে শাসিয়ে বলল, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তাই তোমাদের জন্য আমি প্রমাণ রেখেছি। ইভান ভাই একটা ছবি বের করে সবাইকে দেখালেন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে দেখি আরিফ ভাইয়া যখন আমার মাথায় হাত রেখেছেন সেই সময়ের একটা ছবি। আমি হতভম্ব হয়ে গেলাম। রুদ্র ভাই এগিয়ে এসে ছবিটা দেখে বলল, দেখ ইভান, আমার বোনের নামে একদম বাজে বাজে কথা বলবি না। এটা তো আমার বন্ধু আরিফ, ও রোদকে বোনের মতো ভালোবাসে। আমি বাজে কথা বলছি? দুজন একসাথে রিকশায় এসেছে, বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। ওদের মধ্যে যদি কিছু নাই থাকবে তাহলে বাড়িতে এলো না কেন?
অনেক বাজে কথা বলছিস ইভান, আর না। আমরা জানি রোদ কেমন। তোর কাছ থেকে অন্তত ওর বিষয়ে আমাদের জানতে হবে না। তাও আমি প্রমাণ করে দিতে চাই যে রোদ নির্দোষ। আদ্র ভাই রুদ্র ভাইকে বললেন, রুদ্র, তোর বন্ধুকে ফোন কর। ওর মুখ থেকেই সবাই সবটা শুনুক। আমি চাই না কেউ রোদকে অবিশ্বাস করুক, ওর চরিত্রে কোনো দাগ লাগুক। রুদ্র ভাই ফোন করলেন আরিফ ভাইয়াকে। ওপাশ থেকে রিসিভ হতেই রুদ্র ভাইয়া দ্রুত জিজ্ঞেস করলেন, আরিফ, তুই আজকে রোদকে বাড়িতে দিয়ে গিয়েছিস? হ্যাঁ, বেচারি কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তার উপর ওর শরীর খারাপ লাগছিল। আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, ও মাথা ঘুরে পড়ে যেতে নিয়েছিল। আমি ধরে ফেলেছিলাম বলে ব্যথা পাইনি। ভাবলাম মেয়েটা এমনিতে অসুস্থ, ওকে একা ছাড়া ঠিক হবে না, তাই বাড়ি অবধি দিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তা বাড়িতে এলি না কেন? রোদ বাড়িতে যেতে বলেছিল, কিন্তু আমার কাজ থাকায় চলে আসতে হয়েছে। বাড়িতে যাইনি বলে রাগ করিস না দোস্ত, পরে একদিন বাড়ি এসে আড্ডা দিব। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার বোনটাকে দায়িত্ব নিয়ে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য। থাপ্পড় চিনিস বেটা, ধন্যবাদ কী রে? তোর বোন আমার বোন না? আমি আমার বোনকে বাড়ি দিয়ে এসেছি, তুই কে? তোকে চিনি না। তোর চেনাও লাগবে না, পরে কথা বলছি, এখন রাখছি। রুদ্র ভাইয়া ফোন কেটে দিয়ে বলল, দেখলে, আমি বলেছিলাম আরিফ রোদকে বোনের মতো ভালোবাসে। বড় আব্বু ঠাস করে ইভান ভাইয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বড় আব্বুকে এ পর্যন্ত কারো গায়ে কখনো হাত তুলতে দেখিনি। বজ্রকণ্ঠে বললেন, ইভান ভাই বড় আম্মুর দিকে তাকালেন, তবে বড় আম্মু নিরুত্তর। বড় আব্বু আমার কাছে এসে মাথায় হাত রেখে বললেন, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। একটা সাধারণ বিষয় নিয়ে যে এত কিছু ঘটে যাবে সেটা আমার ভাবনার বাহিরের ছিল। বড় আব্বু নিজের রুমে চলে গেলেন, তার পিছু পিছু বড় আম্মুও গেলেন। সবাই যার যার কাজে চলে যাচ্ছে। রুদ্র ভাইয়া যাওয়ার আগে বললেন, রোদ, রুমে যা। বেলকুনিতে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মানুষটা আমাকে ভালো না বাসুক, কিন্তু সে আমার নামে এতটা বাজে কথা বলতে পারলো না। ইভান ভাই মানুষটা মোটেও ভালো না। আমি তাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। হঠাৎ কেউ পেছনে এসে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে পিছু ফিরে দেখি ইভান নামক নিকৃষ্ট মানুষটা। তাকে দেখে 2 কদম দূরে সরে এলাম। চিল্লিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আপনি আমার চোখের সামনে থেকে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। এমনিও আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব আমার ভালোবাসার মানুষের কাছে। হয়তো খুব শীঘ্রই বিয়ের দাওয়াত পাবি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এত কিছু করেও তার মাঝে বিন্দু মাত্র অনুতপ্ততা নেই। অশ্রুসিক্ত নয়নে তার পানে চেয়ে বললাম, আমায় ভালো নাই বাসলেন, কিন্তু আমার চরিত্র নিয়ে খারাপ কিছু কেন বললেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমার সাথে এমন করলেন ইভান ভাই? ইভান ভাই নিরুত্তর, তার মুখে কোনো কথা নেই। চোখের পানি মুছে তার দিকে তাকিয়ে বললাম, আপনি যেভাবে আমার অনুভূতি নিয়ে খেলেছেন, আপনার সাথে যেন এমনটা না হয়। আপনার সাথে এমনটা হলে আপনি বুঝতেন মন ভাঙার কষ্ট কাকে বলে। দোয়া করি আপনি আপনার ভালো মানুষের সাথে সুখে থাকুন, ভালো থাকুন। তুই বললেও আমি ভালো থাকবো, না বললেও। অহংকার করা ভালো না, কথাটা মনে রাখবেন ইভান ভাই। ইভান ভাই চলে যাচ্ছে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি আমায় কেন ভালোবাসলেন না ইভান ভাই? কেন আমার নামে কলঙ্ক দিলেন? কেন? ইভান ভাই পিছু ফিরে তাকালেন। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। এগিয়ে এলেন কাছে। তাকে কাছে আসতে দেখে পিছিয়ে গেলাম। সে এগিয়েই যাচ্ছে। একসময় পিঠ গিয়ে ঠেকলো বেলকনির গ্রিলের সাথে। পেছনে যাওয়ার জায়গা নেই। ইভান ভাই কাছে এসে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বললেন, ইটস রিভেন্স। আমি আপনাকে ঘৃণা করি ইরফান খান ইভান, ঘৃণা করি আপনাকে। বিড়বিড় করে বলে উঠলাম কথাগুলো। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস।
চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু বিদ্যমান। এক মনে আকাশপানে তাকিয়ে অতীতে বিচরণ করছিলাম। পেছন থেকে কেউ ডেকে বলল, সেই দুপুরে খেয়ে দাঁড়িয়েছ, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো এখানে কি করছো? বিড়বিড় করে বলে উঠলাম, অতীতে বিচরণ। কি বললে? কিছু না, ডেকেছিলি কেন সেটা বল। আম্মু তোমাকে সেই কখন থেকে খুঁজছে, পুরো বাড়ি খুঁজে তোমায় এখানে পেলে। তুই যা, আমি আসছি। আরও চলে গেল। চোখের পানি মুছে নিজেকে ঠিকঠাক করে নিলাম। অতীত বিচরণ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তার খেয়াল নেই। অল্প স্বল্প ঠান্ডা অনুভব হচ্ছে। নভেম্বর মাসের শেষ দিকে ঠান্ডা তো একটু পড়বেই। নিচে নেমে ফুপির কাছে গেলাম। তুমি আমায় খুঁজছিলে ফুপি? হ্যাঁ, সেই বিকেলে তোকে দেখেছি। কোথায় ছিলে এতক্ষণ? এই একটু ছাদে গিয়েছিলাম। বিকেলে নাস্তা কি খাবি বল? গরম গরম পাকোড়া হলে কেমন হয় বলো তো? আরুর সাথে তাল মিলিয়ে বলল, দারুণ। ঠিক আছে, তোরা বস, আমি বানিয়ে আনছি। তুমি দাঁড়াও, আমিও আসছি। এমন সময় কোথা থেকে আদ্র ভাই এসে বলল, আম্মু, তোমার ভাইয়ের মেয়েকে সাবধানে কাজ করতে বলো। পরে হাত পা পুড়িয়ে আমাদের নামে বদনাম যেন না হয়। দেখে তো মনে হয় না কোনো কাজের, অকর্মার ঠিকই। তোমার ভবিষ্যৎ বউ অকর্মার ঢেকে হবে, দেখে নিও। তাকে নিয়ে ভাবার জন্য আমি আছি, তুই কাজে যা। কাজের বেটি রহিমা। ফুপি, তোমার ছেলেকে কিছু বলো তো। অব্র, বাজে কথা বলবি না, তাহলে কিন্তু মাইর খাবি। ছি, ভাইয়া কি অপমান, এত বড় হয়েও আম্মুর হাতে মায়ের খাবে। তুই চুপ কর ছোট বাদর। আদ্র ভাই আর আরুর মাঝে লেগে গেল ঝগড়া। ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি আর ফুপি চলে এলাম রান্নাঘরে। দুজনে মিলে পাকোড়া বানাচ্ছি। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। কতখানি গুঁড়োমরিচ নিয়ে একটা পাকোড়ার মধ্যে দিয়ে দিলাম। এত ঝাল কে খাবে? এত ঝাল দিচ্ছিস কেন? ঝাল খেতে ইচ্ছে করছে তাই। পাকোড়া বানানোর শেষে প্লেটে করে সবাইকে সার্ভ করে দিলাম। কোলের মধ্যে প্লেট নিয়ে খাচ্ছি আর আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে আছি তার রিয়াকশান দেখার জন্য। কিন্তু তার কোনো রিয়াকশানই নেই। এত ঝাল খেলে এতক্ষণে আমি ঝালে নাচানাচি শুরু করে দিতাম, আর সে দিব্যি খেয়েই যাচ্ছে। আদ্র ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ আর নাকের ডগা লাল হয়ে গেছে। মনে মনে গিল্টি ফিল হচ্ছে। না, এরকমটা করা উচিত হয়নি। দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিলাম। আদ্র ভাই কিছু না বলে ঢকঢক করে পানি খেয়ে উঠে গেলেন। আরুর রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছি। মনটা ভালো নেই, অনুশোচনা হচ্ছে। আদ্র ভাইয়ের সাথে এমনটা করা ঠিক হয়নি। রুম থেকে বেরিয়ে তাকে খুঁজছি, কিন্তু তার দেখা নেই। আদ্র ভাই রুমে ওকে দিয়ে দেখি সেখানেও তার দেখা নেই। সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে তাকে পেলাম। মহাশয় কার সাথে যেন কথা বলছিল। আমাকে দেখে ওপাশের ব্যক্তিকে বললেন, রাখছি, পরে কথা হবে। আদ্র ভাই ঘুরে আমার দিকে তাকালেন, ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কিছু বলবি? হাত মুচড়ামুচড়ি করছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। সরি। কিসের জন্য? তোমার পাকোড়ায় ঝাল দেওয়ার জন্য। আমি কিচ্ছু মনে করিনি, আর এমনিতেও ওইটুকু ঝালে আমার কিছুই হয় না। সেটা দেখতেই পাচ্ছিলাম। তো তোমার কি মনে হয় আমি অন্ধ? তুমি আমাকে অন্ধ বললে? এক কথায় দু কথায় আমাদের ঝগড়া লেগে গেল। আমি রণমূর্তি ধারণ করে আদ্র ভাইকে ইচ্ছে মতো এটা সেটা বলছি, আর সে চুপচাপ শুনছে। একসময় কাছে এসে গাল টেনে দিয়ে বলল, দিলে তো ঝগড়া করার মুডটা নষ্ট করে। এখন মুড নেই। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা। অতঃপর আদ্র ভাই কথা বলা শুরু করলেন। তার যেন একটাই কাজ, আমাকে হাসানো। তার একটাই কথা, তোর মুখে হাসিটাই মানে, দুঃখ নয়। আদ্র ভাই আমাকে গল্প শোনাচ্ছেন, আর আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি। মানুষটা ছিল বলেই আমি এখন এতটা চঞ্চল আর দুষ্টু রয়ে গেছি। ইভান ভাই সেদিন চলে যাওয়ার পর অনেকটাই ভেঙে পড়ি। একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম। নিজেকে রুমবন্দি করে নিয়েছিলাম এক প্রকার। সবাই অনেক বলে কয়েও বের করতে পারিনি। খাওয়া দাওয়া সব লাটে উঠে দেবদাসী হয়ে গিয়েছিলাম। সামনে পরীক্ষা ছিল, কিন্তু আমার যেন তার দিকে কোনো হুঁশই ছিল না। তখন এক অন্য আদ্র ভাইকে আবিষ্কার করেছি, যে কিনা ভাই কিংবা গুরুজন হিসেবে নয়, বরং বন্ধুর মতো আমাকে বুঝিয়েছে, আমাকে সামলেছে। ফুপিরা কয়েকদিন পর চলে গেলেও তিনি রয়ে গিয়েছিলেন।
সব সময় আমার আশেপাশে ছিলেন। এই মানুষটা না থাকলে বোধহয় এই আমিটাই হারিয়ে যেতাম। তার দিকে তাকিয়ে ভাবছি, এই মানুষটাকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে নিঃসন্দেহে অনেক ভাগ্যবতী হবে। আজও ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করে চলে এলাম। শীতের সকালে কুয়াশায় ঢাকা চারিপাশ। কুয়াশার কারণে দূরের কিছুই দেখা যাচ্ছে না। খালি পায়ে শিশিরের উপর দিয়ে হেঁটে চলেছি। খুবই ভালো লাগছে, তবে শীতও লাগছে। লাগবে নাই বা কেন? গায়ে কোনো গরম জামাই নেই যে। শীতের দিনে একটু একটু শীত অনুভূত না হলে হয়? সকাল সকাল ঠান্ডা একটু বেশিই লাগছে। ঠান্ডাকে পাত্তা না দিয়ে শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছি দিব্যি। হঠাৎ মাথায় একটা গান এলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু কথা হচ্ছে, মানুষ এই গানটা গায় যখন সে তার প্রিয় মানুষের সাথে থাকে। কিন্তু আমার প্রিয় মানুষ কোথায়? না চাইতেও জঘন্য অতীত মনে পড়ে গেল। প্রিয় মানুষ, তাও আবার আমার। এমন সময় মনে হলো গায়ে কেউ কিছু জড়িয়ে দিচ্ছে। তাকে দেখে আদ্র ভাই তার গায়ের জ্যাকেটটা আমায় পরিয়ে দিচ্ছেন। গায়ে শীতের জামা কোথায়? এই যে। এটা তো আমি পরিয়ে দিলাম। তুমি দাও আর আমি দেই, দিলেই হলো। ঠান্ডার মাঝে এখানে কি করছিস? শিশিরের উপর দিয়ে হাঁটছি। ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না, তুমিও হাঁটো, দেখবে খুব ভালো লাগবে। আদ্র ভাই আর আমি পাশাপাশি হাঁটছি আর গল্প করছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফুপির ডাক পড়ল। দুজন চলে এলাম বাসার ভেতরে। আমি চলে গেলাম ফুপির কাছে, আর আদ্র ভাই উপরে নিজের রুমের দিকে। যাওয়ার আগে মিনমিনের স্বরে বলে গেলেন, রৌদ্রময়ীর পদযুগলে শূন্যতা মানায় না, সেখানে নূপুরের ঝিনঝিনি রিনিঝিনি শব্দ মানায়। বিকেলে আরও আর আমি গল্প করছি আর আচার খাচ্ছি। আরও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, তবে আমাদের মাঝে বন্ডিং খুবই ভালো। দুজন গল্প করছি, এমন সময় পাশের বাড়ির ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে। একটু পর পর আমাদের দিকে তাকাচ্ছে। আমাদের দুজনের বিষয়টা খুবই বিরক্ত লাগছে। একটু পর ছেলেটা শীষ বাজানো শুরু করলো। আমরা পাত্তা না দিয়ে গল্প করছি। এমন সময় ছাদে আগমন ঘটলো আদ্র ভাইয়ের। তিনি কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করে ছেলেটার উদ্দেশ্যে বললেন, কিরে শিমু, তুই যে এই বয়সে এসেও প্রতিদিন বিছানা ভেজাস, এটা কি সবাই জানে, নাকি মাইকিং করে জানাবো? ছেলেটা বোধহয় আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেল। কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে ছাদ থেকে নেমে গেল। আমি আরও আর আদ্র ভাই উচ্চস্বরে হেসে দিলাম। আরুকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনা সত্যি নাকি? আরে না। আদ্র ভাই বললেন, এখনো দুধের দাঁত পড়েনি, ছেলে আসছে মেয়ে দেখতে। ও মেয়ে দেখলে তোমার কি? নিজে দেখতে পাচ্ছ না বলে অন্য কেউ দেখতে দেবে না? ইচ্ছে করলে আমি অনেক মেয়ে দেখতে পারি, কিন্তু ইচ্ছে নেই। আমি এক নারীতে আসক্ত পুরুষ। কে সে? চোখের সামনেই আছে, খুঁজে দেখ, পেয়ে যাবি। আদ্র ভাই চলে গেলেন। আমি তাকিয়েছি তার যাওয়ার দিকে। কে সেই মেয়ে যাকে সে এত ভালোবাসে? তবে যেই হোক, মেয়েটা খুবই ভাগ্যবতী। কিন্তু আদ্র ভাই যে বলে গেল চোখের সামনে আছে। আশেপাশে খুঁজে দেখলাম আমি আর আরু ছাড়া কোনো মেয়ের অস্তিত্ব দূর দূরান্ত পর্যন্ত নেই। তাহলে কে সেই ভাগ্যবতী রমণী? গোধূলি বিকেলে মন মাতানো স্নিগ্ধ বাতাসের পরশ, হাওয়ার তালে দুলছে অবাধ্য কেশগুচ্ছ। ঠান্ডায় শীতল হয়ে আসছে শরীর। এতক্ষণ স্বল্প রোদের দেখা পাওয়া গেলেও এখন নেই। ধীরে ধীরে শীতলতায় ছেয়ে যাচ্ছে ধরণী। দোতলায় বসে দোল খাচ্ছি আর পরিবেশ উপভোগ করছি। কিন্তু সেটা যেন একজনের সহ্য হচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতদিন ঘুরে ফিরে হয়নি, এখন পড়াবাদ দিয়ে এইখানে কি করছিস? আমাদের বাড়ির পড়ুয়া ছেলে শুভ ভাই দাঁড়িয়ে আছে। মেজাজ কিছুটা খারাপ হয়ে গেল। চলতি ফিরতি বইয়ের দোকান কি এখন আমাকে একটু পরিবেশ উপভোগও করতে দেবে না? আমাকে কি তোমার কোনো দিক দিয়ে রোবট মনে হয়? আমার অন্য কোনো কাজ নেই, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকবো? সারাদিন বই না পড়লে যখন পরীক্ষায় ডাব্বা পাবি তখন বুঝবে ডাক্তার হওয়া এত সহজ না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। শুভ ভাইয়ের সামনে হাত জোর করে বললাম, মাফ করো ভাই আমায়। কোন দুঃখে যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম আল্লাহ জানে। কোথায় সবাই শীতের ছুটিতে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, আর আমার ভাই আমাকে বইয়ের মাঝে ডুবিয়ে মারছে। বেশি কথা না বলে পড়তে যা। শুভ ভাইয়ের উপর রাগ করে গটগট পায়ে চলে এলাম। এই লোকের যন্ত্রণায় বাঁচি না। সারাদিন বই বই আর বই। পারে না আমার বইয়ের মাঝে ডুবিয়ে মারে। পড়ার কথা মনে করতেই অ্যাডমিশনের কথা মনে পড়ে গেল। অ্যাডমিশন টেস্টের কথা মনে পড়ে গা শিউরে উঠল।
সে কি টর্চার! ডাক্তার হওয়ার স্বপ্ন আমার, কিন্তু সব দায়িত্ব যেন ওনার। কোচিংয়ে ভর্তি করা থেকে শুরু করে সব কিছু। আজকে এই সিট তো কালকে ওই সিট হাতে ধরিয়ে দিয়ে বলবে তাড়াতাড়ি পড়, আমি এসে পড়া জিজ্ঞেস করব। তখন শুভ ভাইকে ভাই কম কষায় মনে হতো বেশি। একদিন শুভ ভাই পড়ানোর সময় তো জিজ্ঞেস করেই বসলাম, শুভ ভাই তুমি কি ভাই নাকি কষাই? শুভ ভাই পড়ানোতে মনোযোগী থাকায় ঠিকভাবে শুনতে পায়নি। শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কি বললি? শুনতে পাইনি, আবার বল। কিছু না, তুমি পড়াও। ওনার জ্বালায় আমি আর ইভা শান্তিমতো 3 মাস ঘুমাতেও পারিনি। দিনের 3 ভাগের 2 ভাগ সময়ই বই হাতে নিয়ে বসিয়ে রাখতো। ইভা আর আমি তাকে মনে মনে কত যে বকেছি তার শেষ নেই। তার এই কঠোর পরিশ্রমের ফল হিসেবে এখন আমি আর ইভা ঢাকা মেডিকেলের 2য় বর্ষের শিক্ষার্থী। সেবার মেধা তালিকায় 33তম হয়েছিলাম। রেজাল্ট দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমার রেজাল্ট। সেদিন আমার থেকেও কয়েক গুণ বেশি খুশি হয়েছিল শুভ ভাই আর আদ্র ভাই। আদ্র ভাই তো সকাল সকাল বাড়ি এসে ল্যাপটপ নিয়ে বসে পড়েছিলেন। একটু পরপর চেক করছিলেন রেজাল্ট দিয়েছে কিনা। তার কপালে ছিল চিন্তার ভাঁজ। মনে হচ্ছে আমার না, তার রেজাল্ট দেবে। রেজাল্ট শুনে বাড়ির সবাই খুব খুশি হয়েছিল। কেউ ভাবেইনি আমার মতো পড়ায় ফাঁকিবাজি করা মেয়ে কখনো মেডিকেলে চান্স পাবে। সেদিন আমার খুশি শেষ ছিল না। আমি আমার স্বপ্নের এক ধাপ কাছে এগিয়ে গিয়েছিলাম। পুরনো স্মৃতি মনে করতে করতে রুমে চলে এলাম। কি আর করার, ফ্রেশ হয়ে এসে বই নিয়ে বসে পড়লাম। ফুপির বাসায় দিব্যি ভালোই তো কাটছিল দিনগুলো। আরও আর ফুপির সাথে গল্প করে, মাঝে মাঝে আদ্র ভাইয়ের সাথে ঘুনসুটি আবদার করে কীভাবে যে দিনগুলো চলে গিয়েছে তার খেয়াল নেই। গতকাল বিকেলে আরও আর আমি ছাদে দাঁড়িয়েছি, গল্প করছি। এমন সময় শুভ ভাইয়ের ফোন রিসিভ করতেই গম্ভীর স্বর ভেসে এলো, পড়াশোনা কি লাডে তুলে দিয়েছিস? বেড়ানো শেষ হয়নি? এইভাবে ঘোরাঘুরি করলে ডাক্তার তো দূর, কম্পাউন্ডারও হতে পারবি না। এভাবে বলছো কেন? একটু ঘুরতেই তো এসেছি, সবসময় তো পড়ি। এইভাবে বলবো না তো কিভাবে বলবো? 2 দিনের কথা বলে 5 দিন হয়ে যাচ্ছে। একটা মেডিকেল স্টুডেন্টের জন্য সময় কত গুরুত্বপূর্ণ জানিস? তুই নিচে আসবি নাকি আমি আসবো নিতে? মেকি হেসে বললাম, তোমার কষ্ট করার দরকার নেই, আমিই আসছি। তার হুমকি শুনে সকাল সকাল বাড়ি এসে হাজির হয়েছি। ইভা গিয়েছে ওর নানু বাড়ি। বাড়িটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কারোর সাথে যে গল্প করব তারও কোনো উপায় নেই। অগত্যা সব ভাবনা বাদ দিয়ে পড়ায় মনোযোগী হলাম। সূর্যের আলোয় আলোকিত ধরনী। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে বেলকুনিতে যেতেই চোখে পড়লো আমার বেলকুনি বরাবর কৃষ্ণচূড়া ফুলের গাছের দিকে। কৃষ্ণচূড়ার লাল রং আমায় খুব করে টানে তার কাছে। এখান থেকে দেখে শান্তি লাগছে না, ইচ্ছে হচ্ছে কাছে গিয়ে ছুঁয়ে দিতে। দৌড় লাগালাম বাগানের উদ্দেশ্যে। দরজার সামনে যেতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। নিজেকে সামনে সোজা হয়ে দাঁড়ালাম। এরকম উদ্ভ্রান্তের মতো কোথায় ছুটছিস? ট্রেন মিস হয়ে যাচ্ছে নাকি? তুমি বুঝবে না, সামনে থেকে সরো তো। আমার কথায় আদ্র ভাই ভ্রু কুচকে তাকালেন, কোমরে হাত গুজে বললেন, কোন রাজকার্যে যাচ্ছিস শুনি? বাগানে যাচ্ছি। বলেই ছুট লাগালাম। পেছন থেকে আদ্র ভাই চেঁচিয়ে বলে উঠল, সাবধানে যা। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। গত বছর এই গাছগুলো আমার আদ্র ভাই গিফট করেছে। গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। একদিন কলেজ যাওয়ার সময় আদ্র ভাইকে কৃষ্ণচূড়া গাছ দেখিয়ে বলেছিলাম, আদ্র ভাই দেখো, কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক সুন্দর না? ইস, আমাদের বাগানে যদি একটা কৃষ্ণচূড়া গাছ থাকতো। আদ্র ভাই গাড়ি চালাতে চালাতে সায় জানিয়েছিলেন। বাকিটা সময় দুজনে চুপচাপ ছিলাম। সেদিন বাসায় এসে মনটা একটু খারাপ ছিল। বিকেলে পড়ছি, এমন সময় ইভা ডেকে বলল, বনু দেখে যা। মন ভালো নেই, তুই যা তো এখান থেকে। আরে তুই এসে একবার দেখবি তো, জিনিসটা দেখলেই তোর মন নিমিষেই ভালো হয়ে যাবে। টেবিল থেকে উঠে ইভার সাথে নিচে নেমে এলাম। নিচে নামতেই ইভা আমার চোখ ধরে নিল। কি হলো, চোখ ধরলি কেন? কানামাছি খেলবো তাই। কানামাছি খেলেই ভালো কথা, আমার চোখ কেন ধরেছিস? এত কথা না বলে একটু চুপ থাক না। একটু পর চোখ ছাড়তেই নজরে এলো কৃষ্ণচূড়া গাছ। মনটা খুশিতে নেচে উঠল। এক সারিতে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ। গাছে কয়েকগুচ্ছ ফুল ফুটে আছে। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখলাম ফুলগুলো। ইভার দিকে তাকে জিজ্ঞেস করলাম, কে এনেছে রে এগুলো? ইভা ইশারা করলো।
ওর হাতের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখি আদ্র ভাই একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে ফুটে আছে মুচকি হাসি, চোখে তার মুগ্ধতা। আদ্র ভাইয়ের কাছে গিয়ে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আদ্র ভাই। আদ্র ভাই গাল টেনে দিয়ে বলল, এই মিষ্টি মুখে মিষ্টি হাসি যেন সর্বদা লেগে থাকে। তার হাসি মুখ দেখার জন্য পুরো শহর আমি কৃষ্ণচূড়ায় রাঙাতেও রাজি আছি। হেঁটে হেঁটে সবগুলো গাছ ছুঁয়ে দিচ্ছি। আমার খুশি যেন শেষই নেই। সারা বাগান ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ খেয়াল হলো একটা কৃষ্ণচূড়া গাছের ডালে চিরকুটের মতো কিছু একটা। হাত বাড়ালাম নেওয়ার জন্য, কিন্তু নাগাল পাচ্ছি না। লাফ দিয়ে চিরকুটটা হাতে নিলাম। চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা, কৃষ্ণচূড়ার লাল রং ছড়িয়ে যাক তার শহর জুড়ে, রঙের সমাহারে ভরে উঠুক তার আঙিনা, কৃষ্ণচূড়ার ন্যায় রঙিন হয়ে উঠুক তার জীবন। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। এটা যে আদ্র ভাইয়ের কাজ সেটা বুঝতে একটু সময় লাগলো না। চিরকুটটা সযত্নে নিজের কাছে রেখে দিলাম। কৃষ্ণচূড়া গাছগুলো একে একে ছুঁয়ে দিচ্ছি। কানে এলো কারো কণ্ঠস্বর, লাল রঙা কৃষ্ণচূড়ায় নতুন রূপে সেজে উঠুক রুদ্রময়ের শহর। বিকেলের রোদে লালচে আভা মিলিয়ে যাচ্ছে আস্তা চলে। নদী তীরের পরিবেশটা মনোমুগ্ধকর। চোখ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্যে। বন্ধুরা মিলে অনেক দিন কোথাও ঘোরাঘুরি হয় না। পড়তে পড়তে নিজেদের কেমন রোবট রোবট ফিল হচ্ছিল। তাই সবাই মিলে প্ল্যান করে এই গোধূলি লগ্নে প্রকৃতি বিলাস করতে চলে এলাম। সবাই যার যার মতো করে হাঁটছে। আমি আর ইভা একসাথে হাঁটছি আর গল্প করছি। এমন সময় কেউ খপ করে হাতটা ধরে নিল। তাকিয়ে দেখলাম মেডিকেলের সিনিয়র ভাই। ছেলেটা কয়েকদিন ধরে বড্ড জ্বালাচ্ছে। যেখানে যাই হ্যাংলার মতো তাকিয়ে থাকে। কি ব্যাপার ললনা, কোথায় যাওয়া হচ্ছে? মেডিকেলে তো তোমার পাত্তাই পাওয়া যাচ্ছে না। হাত ছাড়ুন। একটু আলাপচারিতা হোক, তারপর না হয় হাত ছেড়ে দিব। মাথা গরম হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে থাপড়ে বেটার গাল লাল করে দিই। আশেপাশে মানুষের সমাহার, তাই নিজেকে সামলে নিলাম। তার উপর সিনিয়র বলে কথা, পরে যদি মেডিকেলে ঝামেলা করে। পুনরায় ভদ্রভাবে বললাম, হাতটা ছাড়ুন, না হয় ভালো হবে না বলে দিলাম। কি খারাপ করবে দেখি? পাশ থেকে ইভা বলল, তবে তার হাত ছাড়ার লক্ষণ নেই। হাত মোচড়ামুচড়ি করছি, কিন্তু ছাড়াতে পারছি না। মাথায় একটা বুদ্ধি এলো। পা দিয়ে তার পায়ে পাড়া দিতে যাব, তার আগেই কেউ একজন ছেলেটার বুক বরাবর লাথি দিল। ছেলেটা ছিটকে যেয়ে কিছুটা দূরে পড়লো। আমি আর ইভা ভয় পেয়ে গেলাম। লাথি দেওয়ার মানুষটাকে দেখতে পিছনে ফিরতেই ঝাটকা লাগলো। এতক্ষণ রেগে থাকলেও এই মুহূর্তে ভয় লাগছে। আদ্র ভাই দাঁড়িয়ে আছে, রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। আদ্র ভাই ছেলেটাকে উঠে ইচ্ছে মতো মারছে আর বলছে, তোর সাহস কিভাবে হলো ওর হাত ধরার? তোর এই হাত আমি হাতের জায়গায় রাখবো না, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আদ্র ভাই ছেলেটার হাত মুচড়ে ধরলো। হাস্যজ্জ্বল আদ্র ভাইকে এই মুহূর্তে ভয়ানক লাগছে। ছেলেটা চিৎকার দিয়ে উঠল। আশেপাশে এতক্ষণে মানুষ জড়ো হয়ে গিয়েছে। আমার সকল ফ্রেন্ডরা এসে জিজ্ঞেস করছে। একজন বলে উঠল, আমি আছি টেনশনে, আর এই মুহূর্তে এদেরও ছেলে নিয়ে না ভাবলেই না। ছেলেটার অবস্থা শোচনীয়। আর কিছুক্ষণ মারলেই ছেলেটার খারাপ কিছু হয়ে যেতে পারে। আদ্র ভাইকে আটকাতে হবে, কিন্তু তার কাছে যেতেই যে ভয় করছে। তাও কোনো রকম সাহস সঞ্চয় করে আদ্র ভাইয়ের কাছে গিয়ে তার হাত ধরে থামিয়ে দিয়ে বললাম, আদ্র ভাই ছেড়ে দাও, না হয় ছেলেটার হাত ভেঙে যাবে। যেই হাত তোকে ছোঁয়ার সাহস দেখাবে, সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। অনেক কষ্টে আদ্র ভাইকে টেনে সেখান থেকে নিয়ে এলাম। একটু দূরেই আদ্র ভাইয়ের গাড়ি পার্ক করা। তাকে গাড়ির কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে পানি এনে দিলাম। আদ্র ভাই ঢকঢক করে সব পানি খেয়ে নিল। বিড়বিড় করে বলে উঠল, ওই হারামির সাহস কি করে হয় আমার রুদ্রময়ের হাত ধরার? আদ্র ভাই বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে উঠ। এবার সুরসুর করে গাড়িতে উঠে বসলো। আমি দাঁড়িয়ে আছি তার পাশে। ধমকে বলে উঠল, গাড়িতে উঠতে বলছি, কথা কানে যায় না? আদ্র ভাইয়ের ধমকে কেঁপে উঠলাম। রাগ যেন তার নাকের ডগায় উঠে এসেছে। না, এখন আর তাকে রাগানো ঠিক হবে না। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। গাড়িতে পিনপত নীরবতা। বাড়ির সামনে গাড়ি থামলে ইভা আগে ভাগে নেমে পড়ল। বাঘের গুহায় রেখে গেল আমাকে। নেমে বাড়িতে ঢুকবো এমন সময় আদ্র ভাইয়ের কণ্ঠ, এরপর ঘুরতে যেতে ইচ্ছে হলে আমাকে বা শুভ ভাইকে যেন বলা হয়। একা একা বাড়ি থেকে বের হলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো।
আমার কি হলো জানি না, বোকার মতো প্রশ্ন করে বসলাম। পা ভাঙলে তো পা ভাঙা মেয়েকে কেউ বিয়ে করবে না, তখন আমার কি হবে? বলে ঠোঁট উল্টে ফেললাম। আদ্র ভাই রাগের মাঝেও ফিক করে হেসে দিলেন। তোর এত কিছু নিয়ে না ভাবলেও চলবে। কেউ একজন আছে যে তোকে যে কোনো পরিস্থিতিতে বিয়ে করতে এক পায়ে রাজি। কে এসে? তোর এত কিছু জানতে হবে না, তুই বাড়িতে যা। বাড়িতে ঢুকতেই আম্মুর প্রশ্ন। তোরা এলি, আদ্র কোথায়? ছেলেটা এসে তোদের না পেয়ে আমার থেকে জেনে তোদের আনতে গেল, এখন তোরাই ওকে রেখে চলে এলি? উফ মা, তোমাদের ছেলে কি খোকা বাবু যে তাকে কোলে করে নিয়ে আসতে হবে? আসছে পেছনে। ধূপধাপ পা ফেলে ওপরে চলে এলাম। আদ্র ভাই পারলো আমাকে এভাবে ধমক দিতে? তার একটুও খারাপ লাগলো না? সব সময় বলে রোদ তোর মুখে হাসি মানায়, দুঃখ না, অথচ আজ সে নিজেই ধমক দিল। কথাই বলবো না আর তার সাথে। এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। রাত প্রায় 12টার কাছাকাছি। টেবিলে বসে পড়ছি। পড়তে পড়তে মাথা ধরে গেছে, তাও পড়া শেষ হচ্ছে না। আগে যদি জানতাম মেডিকেলে এত পড়া, তাহলে ভুলেও মেডিকেলের নাম নিতাম না। কিন্তু কি করার, স্বপ্ন যখন দেখেছি পূরণ তো করতেই হবে। আরও বেশ কিছুক্ষণ সময় লাগলো পড়া শেষ হতে। একাধারে বসে থাকতে থাকতে কোমর ধরে গিয়েছে। একটু হাঁটাহাঁটি করা দরকার, সাথে খোলা হাওয়া হলে আরও ভালো হয়। বিছানায় রাখা ওড়না গায়ে সুন্দর মতো জড়িয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা দিলাম। দোলনায় বসে দোল খাচ্ছি আর দূর আকাশের দিকে তাকিয়ে আছি। চাঁদটাও আমার মতো একা। রাতে সবাই ভূতের ভয়ে ছাদে না এলেও আমি রাতের বেলা ছাদে দাঁড়িয়ে পুরো শহর দেখতে খুব ভালোবাসি। চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ থাকে, সাথে ঠান্ডা হাওয়া। মন নিমেষেই ভালো হয়ে যায়। এক মনে আকাশপানে তাকিয়ে আছি, এমন সময় কারো পায়ের আওয়াজ আসছে। পেছন ফিরে দেখলাম কারো অবয়ব দেখা যাচ্ছে। কেউ এগিয়ে আসছে সামনে। সামনাসামনি আসতে দেখলাম মানুষটা আর কেউ নয়, আদ্র ভাই। তাকে দেখে বিকেলের কথা মনে পড়ে গেল। সে যেন আদ্র ভাইয়ের এক ভয়ঙ্কর রূপ। তাকে দেখে মনে হচ্ছিল তার ওই রক্তিম চোখ দ্বারা আমায় ভস্ম করে দেবে। তার ধমকের কথা মনে পড়তেই গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। আদ্র ভাই আমার বরাবর একটু দূরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে পাত্তা না দিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। এত রাতে না ঘুমিয়ে কি করিস? আদ্র ভাইয়ের কথার উত্তর দিলাম না। শুনেও না শোনার ভান করে একইভাবে আকাশের দিকে তাকিয়ে রইলাম। আদ্র ভাই আবার বললেন, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোমার সাথে আমার কথা নেই। কেন? আমি এবার কি করলাম? তুমি আমার ধমক দিয়েছো। শাসন করা তার এই সাজে সোহাগ করে যে। কিছু বললাম না। এটা তো সত্যি যে আদ্র ভাই মানুষটা আমাকে খুবই আদর করে। যখন যা আবদার করি মুখে বলতে দেরি, তার হাজির করতে দেরি নেই। আচ্ছা যা, সরি, আর কখনো ধমক দিব না। এখন খুশি? মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। আদ্র ভাইকে একটু জ্বালানো যাক, কানে ধরে বলো, তাহলে সরি অ্যাকসেপ্ট করব। আদ্র ভাই করুণ চোখে তাকিয়ে বলল, কানে ধরতেই হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি কানে ধরলে তুই যদি খুশি হস তাহলে তাই করি। আদ্র ভাই কান ধরতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিলাম। হয়েছে, কান ধরতে হবে না, সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি। দুজনের মাঝে নীরবতা। দুজনেই তাকিয়ে আছি দূর আকাশের পানে। হঠাৎ আদ্র ভাই বলে উঠল, লং ড্রাইভে যাবি? এখন? হ্যাঁ, রাতের শহর ঘুরে আসবো দুজন মিলে। দেরি কিসে, চলো। দুজনে বেরিয়ে পড়লাম। আদ্র ভাই গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশের সিটে বসে আছি। রাতের নিস্তব্ধ শহর, নেই কোনো যানজট, কোলাহল। অনেকক্ষণ পর দুই একটা গাড়ি দেখা যাচ্ছে। রাতের শহর যেন সত্যিই অন্যরকম। আদ্র ভাই গাড়ি এনে থামালো এক নদীর পাশে। নদীর পাশে মস্ত বড় মাঠ। এই জায়গা শহর থেকে অনেকটা দূরে। গাড়ি থেকে নামতেই মনটা প্রশান্তিতে ভরে গেল। শহরের কোলাহল ছেড়ে এই নিস্তব্ধতা যেন বড্ড সুন্দর লাগছে। নদীর পানিতে চাঁদের প্রতিফলন দেখা যাচ্ছে। ধপ করে ঘাসের ওপর বসে পড়লাম। আমি বরাবরই প্রকৃতি বিলাস করতে পছন্দ করি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ায় যেন এক অনন্য সুখ আছে। মাঝে মাঝে ইচ্ছে করে যান্ত্রিক এই জীবন ছেড়ে ছুড়ে দূর পাহাড়ে চলে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব না। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, আদ্র ভাই দেখো, চাঁদটা কত মোহনীয় লাগছে না? দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। রৌদ্রময় মোহের কাছে চাঁদ কিছুই নয়। আদ্র ভাইয়ের কথা শুনতে না পেয়ে জিজ্ঞেস করলাম, কিছু বললে? না তো। কিছুক্ষণ আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেকে
দৃষ্টি সরিয়ে দৃষ্টি স্থাপন করলাম চাঁদের দিকে। চাঁদের মোহনীয় আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। চারপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল আদ্র ভাইয়ের ওপর। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। দেখে মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি মশাই, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? উস্কো খুস্কো এলোমেলো চুলে একদম পেতনির মতো লাগছে তোকে। যে কেউ দেখলে হার্ট অ্যাটাক করতে পারে। আমার হার্ট স্ট্রং বলে এখনো বেঁচে আছি। উফ, আদ্র ভাই, চিল্লিয়ে উঠলাম। আমায় পেতনি বলল উনি। রাগে নাকের পাটা ফুলে উঠল। আদ্র ভাই নাক টিপ দিয়ে বলে উঠল, রাগলে তোকে একদম পাকা টমেটোর মতো লাগে, ইচ্ছে করে গালগুলো টেনে দেই। আদ্র ভাই গাল টেনে দিয়ে দৌড়। আমিও ছুটলাম তার পিছু পিছু। আদ্র ভাই এত জোরে দৌড়াচ্ছে তার নাগালই পাচ্ছি না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে, আর দৌড়াতে পারছি না। ধপ করে ঘাসের উপর বসে পড়লাম। আমাকে বসতে দেখে আদ্র ভাইও এসে পাশে বসলো। উনি বসতেই তার গাল টেনে দিয়ে বলে উঠলাম, হিসাব বরাবর। আদ্র ভাই হেসে দিল। চাঁদের আলোয় তার হাসিটা যেন বড্ড সুন্দর লাগছে। এতদিন খেয়ালই করিনি মানুষটা হাসলে তাকে এতটা সুন্দর লাগে। চোখ ফিরিয়ে নিলাম তার থেকে। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনে বাড়ি ফিরে এলাম। উৎসব মুখর পরিবেশ। আদ্র ভাইদের বাড়িতে পুরো পল্টন এসে হাজির হয়েছি। আজকে ফুপা ফুপির 30তম বিবাহ বার্ষিকী, তাই পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো একটা আয়োজন চলছে। আম্মুরা সবাই রান্নাঘরে ফুপিকে হেল্প করায় ব্যস্ত। আব্বু, বড় আব্বু, ফুপা 3জন মিলে রাজনীতি নিয়ে আলোচনা করছেন। আমরা সব কাজিনে মিলে গল্প আড্ডায় মগ্ন। সবার মাঝে শুভ ভাই অনুপস্থিত, মেডিকেলে ইমার্জেন্সি থাকায় সে আসতে পারেনি। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেলেও আমাকে আর ইভাকে ফুপি জোর করে রেখে দিল। ইভা আর আরও মিলে গল্প করছে। আমার সেদিকে মন নেই। হঠাৎ ইচ্ছে হলো ছাদে যাব। যেই ভাবা সেই কাজ। ছাদে যাওয়ার আগে আদ্র ভাইয়ের রুম পড়ল। আদ্র ভাই আছে কি না দেখতে উকি দিলাম। সারা রুমে কোথাও তার অস্তিত্ব নেই। বেলকনিতে থাকলেও থাকতে পারে, সেই উদ্দেশ্যে বেলকনিতে উকি দিলাম। মহাশয় সেখানেও নেই। আদ্র ভাইয়ের রুমের চারপাশে চোখ বোলাচ্ছি। আদ্র ভাই রুমটা যেন সাদায় মোড়ানো। দেয়ালের রং থেকে শুরু করে বিছানা চাদর পর্যন্ত সাদা রঙের। অকস্মাৎ চোখ কি আটকালো একটা ডায়েরিতে। ডায়েরিটা দেখে এগিয়ে গেলাম। ডায়েরির ওপরে গোটা গোটা অক্ষরে লেখা, আমার রৌদ্রময়ী। রৌদ্রময়ী নামটা দেখে ভ্রু কুঁচকে এলো। এই নাম আগেও আমি আদ্র ভাইয়ের মুখে শুনেছি, কিন্তু কে এই রৌদ্রময়ী? আদ্র ভাইয়ের ভালোবাসা? আদ্র ভাই কি তবে কাউকে ভালোবাসে? মনের মাঝে উত্তেজনা কাজ করছে। ডায়েরিটা খুলবো তখন মাথায় এলো কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া উচিত নয়, কিন্তু আমার যে দেখতে ইচ্ছে করছে। এখন দেখে নিই, পরে না হয় আদ্র ভাইকে সরি বলে দেব। ডায়েরির প্রথম পাতায় খুলতেই নজরে এলো, আমার রৌদ্রময়ীর আরেক নাম শুভ্রপুরী, যার শুভ্রতায় নেই কোনো খুঁত, নেই কারো, নেই কোনো কলঙ্ক, নেই কোনো অহংকার, আর না আছে কাউকে আঘাত দেওয়ার ক্ষমতা। আছে শুধু সীমাহীন মায়া, যে মায়া এতটাই ভয়ঙ্কর, আসক্ত হওয়ার পর তার নেশা পৃথিবীর সকল নেশাকে হার মানিয়ে দিয়েছে আমার কাছে। পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজ হলো একজন মানুষের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে নিজের মনে লুকিয়ে রেখে সারা জীবন একা একা কাটিয়ে দেয়া। তবে কোটি কোটি মানুষের ভিড়ের মাঝে পেয়েছি তোমায় খুঁজে। এই অনুভূতি বোঝানোর নয়, হৃদয় দিয়ে নিয়ে বুঝো, হৃদয় দিয়ে নিয়ে বুঝো। তবে যদি নাই বুঝো তবুও ক্ষতি নেই, ভালোবেসে যাবো একতরফা। বুকের মধ্যে লুকানো হাজার অনুভূতি আর তিলে তিলে গড়ে তোলা ভালোবাসাই জানে কতটা ভালোবাসি আমি আমার শুভ্রপরীকে। তার মুগ্ধ করা হাসি আর মায়াবী চেহারা দেখলে হাজারো কষ্ট নিমিষে শেষ হয়ে যায়। সে হয়তো কখনোই জানবে না যে তার মায়া মাখা মুখশ্রী সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে। সে হয়তো কখনোই জানবে না যে তাকে একটা বার দেখার জন্য আমার মন কতটা ছটফট করে। আমার একতরফা ভালোবাসা তার কাছে কখনো প্রকাশ করতে পারিনি। ভালোবাসা প্রকাশ করতে না পারার মতো ব্যর্থতা অন্য কিছুতে নেই। চাইলেই যে তাকে পেতে হবে এমন না। কিছু চাওয়া হোক দূর থেকে, কিছু চাওয়া হোক শরীর না ছুঁয়ে, কিছু চাওয়া হোক পরিশুদ্ধতায়। ভালোবাসা দূর থেকে সুন্দর। তোমার পাওনের লাগা যে পরিমাণ কাঁদছি আমি, সেইটা কখনো আমি নিজের জন্যও করি নাই। তোমারে হারানোর লেগা
বুকে যে যন্ত্রণা অনুভব করছি, সেই যন্ত্রণা আমার মৃত্যু যন্ত্রণারেও হার মানায় বোধ হয়। তোমার চোখের চাহনি মারাত্মক। আমার মন খারাপ তোমাকে স্পর্শ করতে পারে না। আমার চোখের জল তোমাকে বিচলিত করতে পারে না। আমার নীরবতা তোমাকে অস্থিরতা দিতে পারে না। আমার খারাপ লাগা তোমাকে সংবেদনশীল করে তুলতে পারে না। আমার অনুপস্থিতি তোমাকে শূন্যস্থান দিতে পারে না। আমি তোমার কেউ না। আমার জন্য তোমার মনে অনুভূতির সৃষ্টি হয়নি, কিন্তু আমার সব অনুভূতি, ভালোবাসা তোমাকে ঘিরে। আমার পুরো সত্তা জুড়ে তোমার বিচরণ। আমার রুদ্রময়ী তোমার কতটা ভালোবাসি তা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু একটা কথা জোর দিয়ে বলতে পারি, আমি একদিন হয়তো নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে কখনোই ভুলবো না। আমার একতরফা ভালোবাসায় বাধা পড়ে থেকে যাবে তুমি সারা জীবন আমার মনের কোণে। তোমার উপস্থিতি আমার অন্তরকে শান্ত করে দেয়, যা আর কারো উপস্থিতিতে সম্ভব নয়। তুমি কাছে না থাকলেও আমি দূর থেকেই তোমায় দেখে পরাণে শান্তি পাই। তুমি ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেও মনটা কেমন যেন করে ওঠে। এই একতরফা ভালোবাসার শেষ যে কোথায় আমি নিজেও তা জানি না। তবে আমি তোমায় ভালোবেসে যাব চিরকাল। এক আকাশ সমান ভালোবাসা নিয়েও কেউ কেউ ছেড়ে যায়, আবার এক বিন্দু ভালোবাসা পেলে সে থেকে যায় সারা জীবন। যে থাকার সে যে কোনো অজুহাতেই থাকতে চাইবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো বাহানায় দোষ ধরবে, অপমান করবে, তারপরে হয়তো নিজে বলে কিংবা না বলেই চলে যাবে। প্রেম কখনোই ফুরোয় না। কিছু প্রেম বাতাসে মিশে যায়, কিছু প্রেম সমুদ্রের জলে ভেসে যায়, কিছু প্রেম মানব বনে লেগে থাকে, কিছু প্রেম নিঃশেষ হয় না কখনো। একদিন ওই দূর আকাশের মেঘ হব, ঝুম বৃষ্টি হয়ে ছুঁয়ে দেব তোমায়। তুমি বরং পরকালে সুখ হয়ে এসো, আমি দুঃখ হয়ে তোমায় পাহারা দেব অবিরত। অন্ধকারে মিশে যাওয়া কিছু দুঃখ মানুষের চোখ এড়িয়ে যায়। হৃদয় গভীরে জমা থাকে যে কথা, তা কি কখনো প্রকাশিত হয়? সবুজের সমারোহ সবই আছে চারদিকে, শুধু তুমি নেই। তোমার অস্তিত্বহীনতায় সব দিক। ভালোবাসা সুন্দর যদি সেটা ভালোবাসা হয়। লোক দেখানো কিংবা স্বার্থ আদায়ের উদ্দেশ্যে যদি ভালোবাসি বলা হয়, তাহলে সেটা নিকৃষ্ট, ঘৃণ্য। একবার কাউকে মনে ধরে গেলে এরপর আর কাউকেই ভালো লাগে না। সৌন্দর্য আসলে আপেক্ষিক। কুৎসিত মানুষও কারো চোখে সুন্দর, আবার সব থেকে সুন্দরীও হয়তো কারো কারো চোখে ভালো লাগা হয়ে ওঠে না। নীলাভ আলোয় রক্তরাঙা ফুলের দলে আমি তোমার ছবি আঁকি, জানা কি আর ছিল তবে পরিশেষে হবে সবই ফাঁকি। দূরে যেতেই হবে নিশ্চিত, মধ্যপথে অযথায় আমাদের কিছু দিনের একসাথে কিছু স্মৃতি জমানোর খেলা। তোমাকে ভেবে লেখা চিঠিগুলো নদীর তলদেশে জমা হয়। মাছ আর জলজ জীব ছিঁড়ে ছিঁড়ে খায় সেসব কথা জমানো চিঠি। এমন বিষণ্ণ কেন লাগে? এই মেঘ, এই বৃষ্টি, এই পচে যাওয়া শহর, ভেজা রাস্তা, মেঘলা আকাশ, মৃদু আলো, সব মায়ার বহর। এই তো চেয়েছিলাম আজীবন, তবু কেন বিষণ্ণ এই লগন? কোন এক উপন্যাসে পড়েছিলাম, মানুষের জীবনে প্রিয় মানুষের কাছ থেকেই সবচেয়ে বড় আঘাতটা আসে, আর এই কষ্টটা সারা জীবন হৃদয়ে দাগ কেটে যায়। যে কোনো মানুষকে জীবিত থেকেও জীবন্ত লাশের মতো মৃত বানিয়ে রাখার সক্ষমতা রাখে। আমি আজ এই কথাগুলোর সত্যিকারের বাস্তবতা অনুভব করছি। লুকোচরিত প্রেমের আসল মজা। যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায়, সেদিন থেকেই প্রেমের মজা চলে যায়। যদি তুমি 100 হতে বেঁচে থাকো, আমি একদিন 100 বিয়োগ হয়ে বাঁচতে চাই। তাই তোমাকে ছাড়া আমার কখনো বাঁচতে হবে না। যারা অতিরিক্ত ভালোবাসা পায়, তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। দ্য বেস্ট লাইন ইজ, কিছু ভালোবাসা লুকিয়ে রাখতে হয়, কিছু জিনিস সারা জীবন অপ্রকাশ্য রাখতে হয়, কিছু পরিস্থিতিতে ভালোবাসা কষ্ট হলেও বিসর্জন দিতে হয়, তবে ভালোবাসা মনের গহীনে রয়ে যায়। আমি যে কোনো পরিস্থিতিতে ভালোবাসি, তোমার জন্য অপেক্ষা করতে রাজি। মনে রাখবে, তোমায় কেউ ছেড়ে দিলেও আমি তোমার পিছু কখনো ছাড়ব না। ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কথা নেই। কিছু ভালোবাসা না হয় ভেতরে বন্দী হয়ে থাকুক, আর আমার রৌদ্রময়ী আকাশে ডানা মেলে উড়ুক। আমার রৌদ্রময়ী ঠিক চাঁদের মতোই।
ছুতে ইচ্ছে হলেও ছোঁয়া যায় না, শুধু দূর থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা যায় আর সীমাহীন ভালোবাসা যায়। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি আসে যায়? নিজের থেকেও বেশি ভালোবাসি, এর থেকে বড় কিছু কি হয়? জমে থাকুক অনুভূতি, অযত্নের আড়ালে চাপা পড়ুক দীর্ঘশ্বাস, মুচকি হাসির বেড়া জালে। টাইম চেঞ্জেস বাট সেম ফিলিংস নেভার। সময় বদলায় কিন্তু কিছু অনুভূতি বদলায় না। প্রহর শেষে আলোর রঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আমি চাই ক্যান্সারের মতন মারাত্মক একটি রোগ আমাকে স্পর্শ করুক, তারপর মারা যাব বলে সেই আশায় হলেও মানুষ আমাকে একটু ভালোবাসুক। ভালো তো আমি তোমাকেই বাসবো, পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার। গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ। নিভে যাও, অন্ধকারে মিলিয়ে যাও, ঠিক যেখান থেকে তোমার উৎপত্তি সেখানে হারিয়ে যাও। পৃথিবীর সবচাইতে জঘন্যতম অনুভূতি হচ্ছে প্রিয় মানুষটার চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখা। সেই যন্ত্রণায় যেন মৃত্যু হয় বারে বার, হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয় বহুবার। তুমি ভাগ্যবান, আমি অভাগা। তুমি যারে পেয়েছো, আমি তারে হারাইছি। তুমি আমার তীব্র শখের নারী ছিল, তুমি তার শখের পুরুষ। তোমাকে খুশি করতে গিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে। আপনিও একদিন অন্য কারো হয়ে যাবেন, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবার বলবো, কি কপাল তার যে আপনাকে না চাইতেও পেয়ে গেল, আর আমি এতটা চেয়েও পেলাম না। এটা আমার জীবনের সব থেকে বড় একটা আক্ষেপ হয়ে থেকে যাবে চিরকাল। তুমি বসন্তের ফুলের চেয়েও সুন্দরী। ইস, আমি যদি কবি হতাম, তাহলে তোমার সুন্দর সৌন্দর্যকে উৎসর্গ করে শত শত কবিতা লিখতাম। অতঃপর সে কোনো কালেও জানতে পারবে না তাকে কতটা আকুলতা নিয়ে মোনাজাতে চাওয়া হয়েছিল। যতবার ভাবি তাকে ভুলে যাব, ততবারই তাকে নতুন করে ভালোবেসে ফেলেছি। নেশার মতো ছিল তার চেহারাটা, প্রতিদিন না দেখলে মন ভরতো না। আজ বহুদিন হয়ে গেল তাকে দেখিনি। আপনি পৃথিবীর কাছে সবচেয়ে অসুন্দর হলেও আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শনী নারী। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, আমি চাই আপনাকে, আপনি চান অন্য কাউকে। অপ্রকাশিত এক অনুভূতি তুমি। দিন শেষে তোমার শূন্যতা আমায় গোপনে কষ্ট দেয়। যারা একতরফা ভালোবেসেছে তারা জানে শূন্যতার ভালোবাসা কি। প্রকাশ করার জন্য পুরো একটা জন্ম কম পড়ে যাবে যে আমি তোমায় কতটা ভালোবেসেছিলাম। ভালোবাসি রৌদ্রময়ী। নিকষ কালো আধারের চাদরে ঢাকা পৃথিবী। ছাদের এক কোণে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। রাতের নিস্তব্ধতায় মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্নের মেলা। তবে কি আদ্র ভাই আমাকে ভালোবাসতো? চোখের সামনে একটা মানুষ গোপনে আমায় এতটা ভালোবেসে গেল, আমি বুঝতেও পারলাম না। মানুষটা সত্যিই খুব বিচিত্র। তখন তার ডায়েরিতে নিজের ছবি দেখে বুঝতে একটু দেরি হলো না যে আদ্র ভাইয়ের রৌদ্রময়ী আর কেউ না, স্বয়ং আমি। তার অনুভূতি সম্পর্কে জেনে অনেকটা সময় মেরে দাঁড়িয়েছিলাম। মনের মাঝে কোনো অনুভূতি ছিল না। মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিলাম। ঘোর ভাঙল আরুর চিৎকারে। ছাদে দাঁড়িয়ে রাতের শহর দেখছি আর হিমেল হাওয়া উপভোগ করছি। হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল। ইভান ভাই যাওয়ার পরে এমনই একদিন এক আকাশ মন খারাপ নিয়ে ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়েছিলাম। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো আদ্র ভাই। মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি, সব সময় চোখে চোখে রেখেছে। আকাশের দিকে মুখ করে পাশে থাকা আদ্র ভাইকে বললাম, আদ্র ভাই, সে আমাকে কেন ভালোবাসলো না? আমি কি দেখতে খারাপ? আমাকে ভালোবাসা যায় না? কেউ আমাকে ভালোবাসেনি, কেউ না। আদ্র ভাই তখন বিড়বিড় করে বলেছিল, তুমি যদি জানতে রৌদ্রময়ী আমি তোমাকে কতটা চাই বা ভালোবাসি, তবে তুমি চোখ বন্ধ করে বলতে আমি এই দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান নারী। সেদিন আদ্র ভাইয়ের কথাগুলো নিয়ে মাথা না ঘামালেও এখন সেগুলো মনে পড়ছে। আমাকে এতটা নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারে সেটা আমি কখনোই ভাবিনি। বরাবরই আদ্র ভাইকে ভাই হিসেবে দেখে এসেছি।
যদিও এই কয়েকদিনে সে ভাই থেকে বন্ধুর স্থানটা দখল করে নিয়েছে, শুধু বন্ধু না, খুব ভালো বন্ধু, যাকে নির্দ্বিধায় সব কথা বলা যায়। আদ্র ভাইকে নিয়ে ভাবছি, এমন সময় কারো আগমনের শব্দ ভেসে আসছে কানে। মানুষটা আর কেউ নয়, আদ্র ভাই। আদ্র ভাই এসে খানিকটা দূরত্ব নিয়ে আমার পাশে দাঁড়ালেন। ঘুরে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। মানুষটাকে কখনো সেভাবে পরখ করা হয়নি। তার মাঝে যে এক প্রেমিক সত্তা বিদ্যমান, সেটা ভাবিনি। অ্যাশ কালারের শার্ট আর কালো রঙের প্যান্ট পরিহিত আদ্র ভাইকে দেখতে একদম সুপুরুষ লাগছে। ইভান ভাইয়ের মতো ধবধবা ফর্সা না হলেও তিনি যথেষ্ট সুদর্শন একজন পুরুষ। তাকে দেখে যে কোনো মেয়ে মুহূর্তেই প্রেমে পড়ে যাবে। তার কেয়ার, তার কথা বলার ধরন, সব সময় সবাইকে মাতিয়ে রাখা একটা মেয়েকে তার প্রতি দুর্বল করতে সক্ষম। তবে চোখের সামনে থাকা মানুষটাকে কখনো সেভাবে দেখা হয়নি। আজ যেন মানুষটাকে নতুন রূপে দেখছি। আদ্র ভাই আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, এভাবে তাকিয়ে আছিস কেন? নজর সামলা, না হলে প্রেমে পড়ে যাবি। আদ্র ভাইয়ের কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেলাম, তবে নিজেকে সামলে গম্ভীর হওয়ার চেষ্টা করলাম। আদ্র ভাইয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, ভালোবাসো আমায়? আদ্র ভাই চমকে আমার দিকে তাকালেন। উনি হয়তো কখনো আশা করেননি আমি ওনাকে এরকম একটা প্রশ্ন করব। আদ্র ভাই অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, বলো। আদ্র ভাই নিজেকে সামলে নিয়ে বুকে দুহাত গুজে দাঁড়ালেন। সত্যি। রৌদ্রময়ীটাকে? তুই? তাহলে? তাহলে আর কি, ভালোবাসি তোকে। আদ্র ভাইয়ের মুখে ভালোবাসা শব্দটা শুনে মনের মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে। এই অনুভূতি যেন নতুন এক অনুভূতি, যার সাথে আগে আমার পরিচয় হয়নি। দুজনের মাঝে নীরবতা। কি বলবো বুঝতে পারছি না। আমি তাকিয়ে আছি আকাশ পানে। আদ্র ভাইয়ের দিকে না তাকিয়েও বুঝতে পারছি উনি আমার দিকে তাকিয়ে আছে। তার তাকানোতে কেমন যেন লজ্জা লাগছে। রৌদ্রময় কি আমায় ভালোবাসে? আদ্র ভাইয়ের প্রশ্নে তার দিকে ফিরে তাকালাম। কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আদ্র ভাই কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কি ভালোবাসা চায় না রৌদ্রময়? আদ্র ভাইয়ের কাতর কণ্ঠে কি যেন ছিল। তার কথাটা মনের কোথাও গিয়ে আঘাত এনেছে। মনের মাঝে চিনচিন অনুভূতি হচ্ছে। সত্যিই তো, মানুষটাকে কি ভালোবাসা যায় না? যায়। ফের দুজনের মাঝে নীরবতা। এভাবেই নীরবে কেটে গেল অনেকক্ষণ। আজকে আদ্র ভাই কোনো কথা বললেন না। বাকিটা সময় নীরব রইলেন। অতঃপর মুখ খুলে বললেন, রাত অনেক হয়েছে, ঘুমাতে যা। আদ্র ভাইয়ের কথায় সায় জানিয়ে চলে এলাম। রুমে এসে মাথায় শুধু আদ্র ভাইয়ের কথাটাই ঘুরপাক খাচ্ছে। তার কাতর কণ্ঠ, করুণ চাহনি মনের মাঝে উথাল পাথাল করছে। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছি, কিন্তু তার চিন্তা যেন মাথা থেকে যাচ্ছেই না। একসময় তলিয়ে গেলাম গভীর ঘুমে। সময়ের স্রোতে দিনগুলো কেমন চোখে নিমিশেই কেটে যাচ্ছে। আদ্র ভাইদের বাসা থেকে এসেছি সপ্তাহ খানেক হয়ে গেছে। মেডিকেলের পড়াশোনা সব কিছু নিয়ে প্রেশারে আছি। তবে আদ্র ভাই মানুষটা প্রতিদিন সময় করে আমার খোঁজ নেয়। তার সাথে কথা বলতে ভালোই লাগে। ওনার সাথে কথা বলার সময় মনে অন্যরকম অনুভূতি জাগে, যা আগে কখনো হয়নি। মেডিকেল থেকে বাসায় এসে উকি দিলাম ঈশিতা আপুর রুমে। তাকে ইদানিং আড্ডায় পাওয়া যায় না। সারাদিন তাকে ফোন নিয়ে থাকতে দেখা যায়। ঈশিতা আপুর রুমে ঢুকে দেখলাম সে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। কাছে যেয়ে পাশাপাশি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপু কার সাথে কথা বলছো? দুলাভাই নাকি আমাদের? ঈশিতা আপু আমার কথা খেয়াল না করে আনমনে জবাব দিল, হ্যাঁ। কি সত্যি? ঈশিতা আপুর এবার ধ্যান ভাঙল। আমাকে তার পাশে দেখে কিছুটা ঘাবড়ে গেল। ফোনের ওপাশের ব্যক্তি বলল, এখন রাখছি, পরে কথা হবে বলে ফোন রেখে দিল। আমার দিকে ঘুরে কান মুচড়ে ধরে বলল, বড় বোনের ওপর নজরদারি করা হচ্ছে? নজর না রাখলে হয়? এখন বলো, অফিসিয়ালি দুলাভাই কবে পাচ্ছি? কয়েকদিনের মাঝেই বাড়িতে প্রস্তাব পাঠাবে। তাহলে খুব শীঘ্রই তোমার সানায় বাজলো বলে। ঈশিতা আপু লজ্জা পেয়ে গেল। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে যাচ্ছে। ঈশিতা আপুকে কিছুক্ষণ টিজ করে রুম থেকে চলে এলাম। রুমে আসতেই কানে এলো ফোনের শব্দ। দৌড়ে গিয়ে
ফোন হাতে নিতেই দেখি আদ্র ভাইয়ের নাম। কি সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, আদিব চৌধুরী আদ্র। তার নাম দেখে মনের মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে। হাত কেমন কাঁপছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। দেখতে দেখতে কলটা কেটে গেল। স্বস্তি নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে যাব, এমন সময় হাতের ফোন পুনরায় বেজে উঠল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আদ্র ভাইয়ের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ফোন ধরছিলে না কেন? কোন রাজকার্য করছিলি শুনি? এই নিয়ে কয়বার ফোন দিয়েছি খেয়াল আছে? সরি, আমি ইসিতাপুর রুমে ছিলাম আর ফোন ছিল রুমে, তাই রিসিভ করতে পারিনি। আদ্র ভাই যেন কোমল হলেন, কোমল স্বরে বললেন, সে কি জানে তার কণ্ঠ শোনার জন্য আমি কেমন চাতক পাখির মতো হয়ে বসে থাকি? তাকে একটাবার দেখার জন্য আমার শহরে হাহাকার নামে। মনে এক আকার সময় ইচ্ছে হয় তাকে চোখের সামনে বসিয়ে রাখি। সারাদিন বসে বসে তাকে দেখলেও আমার এই জীবনে তাকে দেখার তৃষ্ণা মিটবে না। আমি চুপচাপ আদ্র ভাইয়ের কথাগুলো শুনছি, তার অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করছি। আমার যে কি হলো জানি না। আদ্র ভাইকে বললাম, এতই দেখার ইচ্ছে হলে বাসায় চলে এসো, নয়ন ভরে দেখে যেও তোমার রৌদ্রময়ীকে। আদ্র ভাই ফট করে বলে উঠলেন, সত্যি বলছিস? আসবো? আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেয়ে গেলাম। মুখে বললাম, জানি না। কল কেটে দিলাম, লজ্জা লাগছে। ফোনটা রেখে কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়লাম। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। রোশনিকে পাঠিয়ে দিলাম দরজা খোলার জন্য। কে এসেছে দেখার জন্য উকি দিতেই চোখ আটকে গেল কালো শার্ট কালো প্যান্ট পরিহিত ফর্মাল লুকে আদ্র ভাইকে। এলোমেলো চুল, কুচকে যাওয়া শার্ট, সব মিলে মানুষটাকে অন্যরকম লাগছে। আদ্র ভাইকে দেখে আম্মু এগিয়ে গেল। আদ্র বাবা, তুই এত রাতে? একটা কাজে এদিকে এসেছিলাম, এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না, তাই তোমাদের বাড়ি চলে এলাম। বলে আমার দিকে তাকালেন। উনি যে এখানে কেন এসেছে সেটা আর কেউ না জানলেও আমি তো জানি। আম্মু আদ্র ভাইকে ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। আম্মু আদ্র ভাইকে খাবার বেড়ে দিচ্ছেন, এমন সময় আব্বুর ডাক। রোদ, এদিকে আয় তো। উঠে গিয়ে আম্মুর সামনে যেতেই বললেন, আমাকে তোর আব্বু ডাকছে, আমি যাচ্ছি। তুই দেখ আদ্রর কিছু লাগে কিনা। আম্মু চলে গেল। আমি টেবিলের পাশে দাঁড়িয়ে আছি। আদ্র ভাই চোখের ইশারায় পাশের চেয়ারে বসতে বলল, এই তোমার কিছু লাগবে? লাগলে বলো, না হয় আমি গেলাম। তোকে লাগবে? আদ্র ভাইয়ের কথায় থমকে গেলাম। আদ্র ভাই পুনরায় চোখের ইশারা করে তার পাশে বসতে বললেন। কিছু না ভেবে বসে পড়লাম। আদ্র ভাই খাওয়ার মাঝে আর চোখে তাকাচ্ছে, তার তাকানোতে আমার লজ্জা লাগছে। আদ্র ভাই খাওয়া শেষে উঠে আমার ওড়নার কোণা টেনে হাত মুছতে মুছতে ফিসফিস করে বললেন, ছাদে আয়, কথা আছে। আদ্র ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। উনি সেই কখন থেকে গালে হাত দিয়ে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছেন। তাকে এভাবে তাকাতে দেখে জিজ্ঞেস করলাম, কি দেখছো? ভাবছি। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি? আমার রুদ্রময়ীর একজোড়া চোখের বর্ণনায় গোটা একটা উপন্যাস লেখা সম্ভব। মেডিকেলের ক্লাস শেষ করে শুভ ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি আমি আর ইভা। কথা ছিল তিনজন একসাথে বাড়ি যাব। আমরা সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তবে তার দেখা নেই। অগত্যা ইভাকে রেখে শুভ ভাইয়ের ক্যাবিনের দিকে হাঁটা দিলাম। শুভ ভাইয়ের ক্যাবিনের সামনে যেতেই ভেতর থেকে কোনো মেয়ের আওয়াজ ভেসে আসছে। দরজা হালকা ফাঁকা করে দেখলাম শুভ ভাই চেয়ারে বসে আছে আর তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না। মেয়েটা ঘুরতেই দেখলাম এ তো ফাইনাল ইয়ারের তিথি আপু। মেয়েটার মাঝে কেমন গুন্ডি গুন্ডি ভাব আছে। তিথি আপুকে দেখে শুভ ভাই উঠে দাঁড়ালেন। তিথি আপু এগোতে এগোতে জিজ্ঞেস করছে, মেয়েটা কে যার সাথে সকালবেলা হাত ধরে আসা হচ্ছিল? সাথে মুখে লেগেছিল 24 ক্যারেট গোল্ডের হাসি। ক্লাসে তো সবসময় গোমরা মুখে দেখা যায়, আর মেয়েটাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। আবার ঢং করে পাখি ডাকা হচ্ছিল। ভালোবাসা যেন উতলে উতলে পড়ছে মেয়েটাকে। তিথি আপু এগিয়ে যাচ্ছে আর ভাইয়া পিছিয়ে যাচ্ছে। শুভ ভাইয়ের মুখে ভয় রেখা দেখা যাচ্ছে। ভাইয়া সাবধান করে বলল, সামনে এগোবে না। এগোলে কি করবেন? আমি তোমার টিচার। টিচারের গুল্লি মারি। আপনি আগে বলেন মেয়েটা কে? শুভ ভাই তড়িঘড়ি করে বলল, বোন হয় আমার। বোন? কেমন বোন? কোন জনমের বোন? কাজিন হয় আমার।
মানুষ কাজিনকে পাখি বলে সম্বোধন করে আমার জানা ছিল না। ও ও ও ও আমার কাজিন হলেও আমি ওকে আমার বোনের চোখে দেখি, আর বোনকে আদর করে পাখি ডাকায় যায়। তিথি আপু এগিয়ে গিয়ে শুভ ভাইয়ের কলার ঠিক করে দিতে দিতে বলল, তাহলে ঠিক আছে। তিথি আপু ভাইয়ার থেকে দূরে সরে এলো। এতক্ষণে শুভ ভাই স্বস্তি নিঃশ্বাস ফেল। আমার গম্ভীর শান্তশিষ্ট পড়ুয়া ভাই যে তিথি আপুর জালে ফেসে গেছে সেটা আমি হারে হারে টের পাচ্ছি। তবে দুজনের জুটিটাও অনেক সুন্দর হবে। একজন চুপচাপ শান্ত, আরেকজন দুরন্ত। দুজনের জুটি জমবে বেশ। আমি কাশি দিয়ে উঠলাম। আমার শব্দ পেয়ে দুজনে সরে দাঁড়ালো। শুভ ভাই বলল, পাখি তুই এখানে কোনো দরকার? তুমি না বলেছিলে একসাথে বাড়ি যাবে? সে কখন থেকে তোমার অপেক্ষা করছি, কিন্তু তোমার তো আসার নামই নেই। সরি পাখি, খেয়াল ছিল না। শুভ ভাই পকেট হাতড়ে কিছু একটা খুঁজছেন। তিথি আপু যাওয়ার আগে আমার গাল টেনে আদর করে দিয়ে বললেন, মাশাল্লাহ, তুমি অনেক কিউট। ননদ হিসেবে একদম পারফেক্ট। আজ থেকে আমিও তোমাকে পাখি বলে ডাকবো। তোমার কোনো সমস্যা আছে? আমি মাথা নেড়ে না বললাম। আপু যেতে যেতে বলল, কিউট গার্ল। শুভ ভাই পকেট হাতে গাড়ির চাবি বের করে হাতে দিয়ে বললেন, তোরা গাড়ি থেকে বস, আমি 2 মিনিটের মাঝে আসছি। ক্লান্ত শরীরে বাড়ি ঢুকছি। ইভা আর শুভ ভাই তাদের রুমে চলে গেছে। রুমে ঢুকে ব্যাগটা রেখে পেছনে ফিরতেই অবাক হয়ে গেলাম। আদ্র ভাই আমার বিছানায় টান টান হয়ে শুয়ে আছে। উনি কখন এলেন? তাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। এই মানুষটাই যে এখন আমার মন খারাপের মেডিসিন। সে আশেপাশে থাকলে মন খারাপের যে কোথায় পালিয়ে যায়। তুমি তুমি কখন এলে? রৌদ্রময়ী তো আমায় পাত্তাই দিচ্ছে না, তাই ভাবলাম আমি তার সাথে দেখা করতে চলে আসি। রৌদ্রময়ী কঠোর মনের মানুষ, আমি তো তার বেলায় কঠোর হতে পারি না। নাটক কম করো প্রিয়। আমার কথায় আদ্র ভাই ফিক করে হেসে দিলেন। উঠে এসে কাছাকাছি দাঁড়িয়ে বললেন, সত্যি কি আমি তোর প্রিয়? অপ্রিয় হওয়ার তো কোনো কারণ দেখছি না। তাহলে বলে ফেল। কি? আদ্র ভাই চোখে চোখ রেখে বললেন, ভালোবাসি। অপেক্ষায় রইলাম। আদ্র ভাই চলে গেলেন। আমি তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। বাড়িতে আয়োজন চলছে। ইচিতা আপুকে দেখতে আসবে। আমি, ইভা, রোশনি আপু রুমে বসে আছি। আবু এক মনে সেজে চলেছে। মুখে লেগে আছে মিষ্টি হাসি। হাসি থাকবে নাই বা কেন? তার ভালোবাসার মানুষটি যে আসছে। তৎক্ষণাৎ মাথা এলো, আদ্র ভাই যদি কখনো আমায় এভাবে দেখতে আসে তখন কি হবে? আমি তো লজ্জায় লাল হয়ে যাব। এতদিন যাকে ভাই হিসেবে দেখে আসছি, ভবিষ্যতে তাকে জামাই হিসেবে দেখতে হবে। ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগছে। পাশ থেকে ইভা খোঁচা দিয়ে বলল, আপুকে দেখতে আসছি, কিন্তু তুই এমন লজ্জায় লাল হচ্ছিস কেন? ইভার কথায় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। নিজেকে স্বাভাবিক করে বললাম, তোর চোখে ছানি পড়েছে, ডক্টর দেখা, না হয় ভবিষ্যতে জামাই পাবি না। ইভা মুখ ভেঙচি দিল। আপু এখনো সেজেই চলেছে। তাকে দেখে মনে হচ্ছে আজকে তার বিয়ে। আপু একটু কম করে সাজো, না হয় হবু দুলাভাই তোমাকে দেখে ফিট খাবে। তুই চুপ থাকতো, আমাকে সাজতে দে। ভদ্র মেয়ের মতো চুপ করে গেলাম। কিছুক্ষণ পর আদ্র ভাই এসে বলল আপুকে নিচে নিয়ে যেতে। আমি আর ইভা মিলে আপুকে নিয়ে যেতে লাগলাম। দরজার সামনে আসতেই আদ্র ভাই ডেকে উঠল। আপুর সাথে রোশনিকে পাঠিয়ে দিয়ে আমি আদ্র ভাইয়ের কাছে গেলাম। বলো। তুই ওদের সামনে যাবি না। কেন? পরে যদি তোকে দেখে পাত্রপক্ষ পছন্দ করে বসে তখন? আমি কোনো রিস্ক নিতে চাই না। ইস, আমি এতটাও সুন্দর নই যে আমাকে দেখে পছন্দ করে ফেলবে। তুই যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখিস তাহলে দেখবি চোখের সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী, যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না, যার সামনে বিশ্ব সুন্দরীও কম পড়ে যাবে। আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেলাম। লজ্জায় মুখ নামিয়ে ফেললাম। এই লোকটার প্রেমিক সত্তা বড্ড ভয়ঙ্কর। উনি যেন সব সময় আমায় লজ্জা দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। আদ্র ভাই আমার থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে ধরলেন। তার চোখের দিকে তাকাতেই একরাশ লজ্জারা আমায় ঘিরে ধরল। চোখ নামিয়ে নিলাম। আমার রৌদ্রময়ী লাজুকতা হলো কবে থেকে? সে কি জানে তার লজ্জারাঙা মুখশ্রী আমায় তার প্রেমে পড়তে বাধ্য করে? তার প্রেমে আমি এতটা বাজেভাবে পড়ছি যে এখন কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। রৌদ্রময়ীকে আমার এই অতল গভীর সমুদ্র থেকে টেনে তুলবে। আমার সময় নেই। এতটা নির্দয় হোস না, আমি যে মাঝ সমুদ্রে ভেসে যাব। ভেসে গেলে জাল দিয়ে টেনে তুলব।
নিচে শুভভাই আদ্র ভাইকে ডাকছে। আদ্র ভাই বিড়বিড় করে বলল, একটু প্রেমালাপ করব, কিন্তু এই শালা নামক জ্বালাদের জন্য সেটাও পারছি না। আদ্র ভাই যাওয়ার আগে ফের বলে গেলেন, তোকে যেন আশেপাশেও না দেখি। কি আর করার, উপরে দাঁড়িয়ে উকি দিয়ে নিচে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছি। ঈশিতা আপুর হবুবরের নাম শিহাব। শিহাব ভাইয়া আপুর দিকে তাকিয়ে আছে, আর এদিকে আপু লজ্জায় লাল নীল হচ্ছে, তবুও একটু পরপর আর চোখে তাকাচ্ছে। শিহাব ভাই সবার অগোচরে আপুকে চোখ টিপ দিল। আপু লজ্জায় মরিমরি অবস্থা। ওদের কাহিনী দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। বেলকুনিতে দাঁড়িয়ে আছি, সারা বেলকুনি জুড়ে রজনীগন্ধার সুবাসে ছড়াছড়ি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে উপভোগ করছি। এমন সময় ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির সাথে গরম ধোয়া ওঠা চা হলে জমে যেত, কিন্তু আলসেমি লাগছে। হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছি। এমন সময় বেলকুনিতে কারো প্রবেশ ঘটল। আদ্র ভাই আমার দিকে একটা কাপ এগিয়ে দিল। কাপ হাতে নিয়ে দেখি চা। আদ্র ভাই দিকে তাকে জিজ্ঞেস করলাম, তুমি বুঝলে কিভাবে এখন আমার চা খেতে ইচ্ছে করছে? রৌদ্রময় যে চা খেতে খেতে বৃষ্টি দেখতে পছন্দ করে সেটা আমার বরাবরই জানা। এতটা জানো? সন্দেহ আছে? একটুও না। দুজনের মাঝে নীরবতা। চায়ে চুমুক দিচ্ছি আর বৃষ্টি দেখছি। আদ্র ভাই চাটা দুর্দান্ত বানায়। আমি নিজেও হয়তো এত ভালো চা বানাতে পারবো না। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কোন ললনার জন্য চা বানানো শিখেছিলে শুনি? যে ললনা এখন চা খাচ্ছে তার জন্য। ইচ্ছে ছিল সে বৃষ্টি উপভোগ করবে আর আমি তার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। অতঃপর দুজন মিলে ধোঁয়া ওঠা চায়ের কাপের সাথে বৃষ্টি বিলাস করব। কথার পৃষ্ঠে কি বলবো খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে হয় মানুষটার ভালোবাসার সমুদ্রে অতল গহীনে হারিয়ে যাই, ডুবে যাই তার প্রেম সাগরে। তখনই ভেসে ওঠে অতীত। অতীতেও তো কাউকে ভালোবাসতে চেয়েছিলাম, আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে চায়নি। মাথায় একটা প্রশ্ন আসলো, আদ্র ভাই, মানুষ কখনো দ্বিতীয়বার কারো প্রেমে পড়তে পারে? অবশ্যই পারে। মানুষ তখন দ্বিতীয়বার প্রেমে পড়ে যখন প্রথম মানুষটা ভুল হয়। চুপ করে রইলাম। আদ্র ভাই ফের বললেন, এই যে আমায় দেখ, আমি প্রতিনিয়ত নতুন করে তোর প্রেমে পড়ছি, নতুনভাবে ভালোবাসতে শিখছি। তুই আমার সঠিক মানুষ, তাই আমি বারবার তোর প্রেমেই পড়ি। এই মানুষটা বরাবরই আমায় অবাক করে, তাকে ভালোবাসতে বাধ্য করে। একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে এটা আদ্র ভাইকে না দেখলে জানতেই পারতাম না। আদ্র ভাইয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। তার চোখের দিকে তাকাতেই মনে হলো আমি হারিয়ে যাচ্ছি, একটু একটু করে তার ভালোবাসার অতল গভীরে হারিয়ে যাচ্ছি, যেখানে কোনো কুল কিনারা নেই। আছে শুধু আঁকড়ে ধরার মতো আদ্র নামের একজন মানুষ, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই পুরোটা জীবন। ক্লান্ত শরীরে মেডিকেল থেকে ফিরেই ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। শরীর আর চলছে না। ইদানিং মেডিকেলের প্রেশার যাচ্ছে অনেক। পড়াশোনায় ডুবে রয়েছে বহুদিন। পড়া আর মেডিকেলের প্রেশারে অনেকদিন ঠিকমতো সবাই মিলে আড্ডা দেওয়াই হয় না। তবে এই ব্যস্ততার মাঝেও আদ্র ভাই মানুষটার সাথে কথা বলা বাদ যায়নি। ফোন দিলেই বলতাম, পড়ছি, এখন কথা বলতে পারবো না। উনি বলতেন, ভিডিও কল দিচ্ছি, রিসিভ কর। বললাম তো কথা বলতে পারবো না, অনেক পড়া জমে আছে। তোকে কথা বলতে কে বলছে? আমি বলবো, তুই শুনে যা। তাতেও যদি সমস্যা হয় তাহলে আমি কোনো কথা বলবো না, শুধু দেখে যাব। ঘন্টার পর ঘন্টা এভাবেই কলে আমাদের সময় কেটে যেত। আদ্র ভাই কোলে ল্যাপটপ নিয়ে কাজ করতো আর মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। জিজ্ঞেস করলে তার একটাই উত্তর, রৌদ্রময়ীকে দেখার আকার সমতৃষ্ণা আমার এই জীবনে মিটবে না। লজ্জায় গালগুলো লাল হয়ে যেত। এই মানুষটা আমার বড্ড লজ্জা দেয়। এমনও দিন গেছে ওনার সাথে কথা বলতে বলতে টেবিলেই ঘুমিয়ে পড়েছি। আদ্র ভাই আস্তে করে ডেকে বলতো, বিছানায় যেয়ে ঘুমা, এত প্রেশার নিতে হবে না। আমি ঘুমিয়ে যেতাম, তিনি পাহারা দিতেন। এমন অনেক সকাল গেছে যেগুলো আমার তাকে দিয়েই শুরু হয়েছে। আদ্র ভাইয়ের মতো মানুষটাকে না ভালোবেসে থাকা যায়? মনে মনে ঠিক করে নিয়েছি খুব শীঘ্রই তাকে মনের কথা জানাবো। অনেক তো তাকে অপেক্ষায় রাখলাম, এবার তার অপেক্ষার অবসান ঘটবে। একটা মানুষ আমাকে 12 বছর যাবৎ ভালোবাসে, কিন্তু আমি সেটা জানতামও না। মনে পড়ে গেল সেদিনের কথা। সেবার আদ্র ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। বিকেলে আদ্র ভাইয়ের ফ্রেন্ডরা এলো, সবাই মিলে গল্প করছে। আমি রান্নাঘরে ফুপিকে সাহায্য করছি। এমন সময় আদ্র ভাইয়ের ফ্রেন্ড
মিহি আপু এসে আমায় টেনে নিয়ে তাদের আড্ডায় বসালো। বড় ভাই আপুদের মাঝে বসে কেমন অস্বস্তি হচ্ছে, মিহি আপু সেটা বুঝতে পেরে বলল, লজ্জা পেও না, আমরা তোমার বড় ভাই বোনের মতো, মন খুলে কথা বলো। আমি আর মিহি আপু গল্প করছি, এমন সময় পাশ থেকে আদ্র ভাইয়ের এক ফ্রেন্ড বলে উঠল। আদ্র ভাই চোখ রাঙালেন তাকে। চোখ রাঙানো দেখে ভাইয়াটার অবস্থা করুন, তিনি আর কোনো কথা বলেননি। খাওয়া দাওয়া শেষে সবাই আড্ডা দিতে ছাদে চলল, তাদের সাথে আমাকেও নিল। ছাদে এসে সবাই বায়না করলো আদ্র ভাইয়ের গান শুনবে। আদ্র ভাই বলল, অনেক দিন প্র্যাকটিস করা হয় না, সুর তাল সব ভুলে গেছি। সবাই মিলে আদ্র ভাইকে জোর করছে, কিন্তু উনি নাকচ করছে। শেষে মিহি আপু বলল, রুদ তুমি আদ্রকে বলো, দেখো না, দেখবে তোমার কথা ফেলতে পারবে না। আমি বলবো? উনি আমার কথা শুনবে? আরে তুমি বলি দেখো না। মিহি আপুর কথা মতো আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আদ্র ভাই সবাই যেহেতু এত করে বলছে, একটা গান শোনাও না। আমার দিকে তাকিয়ে আদ্র ভাই মানা করলেন না, তার এক বন্ধুর দিকে তাকিয়ে বলল, যা রুম থেকে গিটার নিয়ে আয়। গিটার আনলে আদ্র ভাই প্রথমে টিউন তোলার চেষ্টা করলেন। অনেকদিন ধরে এগুলো ধরা হয় না। আদ্র ভাই আমার দিকে তাকিয়ে গান ধরলেন। আদ্র ভাই আমার দিকে তাকিয়ে পুরো গানটা শেষ করলেন। আমি চোখ বন্ধ করে পুরো সময় তার গান শুনছিলাম। মনে হচ্ছে আদ্র ভাই গানটা কাউকে মিন করে গাইছে। গানের প্রতিটা লাইন যেন নির্দিষ্ট কাউকে ডেডিকেট করা। আদ্র ভাইয়ের গানের কণ্ঠ দুর্দান্ত, যে কোনো মানুষ তার গানের প্রেমে পড়তে বাধ্য। আদ্র ভাইয়ের গান শেষে সবাই তাকে ঘিরে ধরলো। আমি উঠে একপাশে চলে এলাম। তাদের বন্ধুদের মাঝে নিজেকে কেমন বেমানান লাগছে। দাঁড়িয়ে আছি, হঠাৎ পাশে এসে দাঁড়ালো মিহি আপু। কিছু বলবেন আপু? শোনো রোদ, তোমাকে কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। আমি মাথা নেড়ে সায় জানালাম। আপু পুনরায় বলা শুরু করলো, আদ্রর সাথে আমার বন্ধুত্ব স্কুল জীবন থেকে। আমার সব বন্ধুরা মেয়েদের সাথে মিশলেও ওকে কখনো কোনো মেয়ের আশেপাশে দেখিনি। কোনো মেয়ে ওর আশেপাশে ঘুরলে বলতো আমার একজন আছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কমে ওর জন্য কলেজে ভার্সিটিতে পাগলামি করেনি, কিন্তু ও বরাবরই সেগুলো পাত্তা দিত না। একদিন সবাই মিলে ওকে পাকড়াও করলাম। আজকে তোকে বলতেই হবে কে সেই মেয়ে যাকে তুই এত ভালোবাসিস। ও স্পষ্ট জবাব, সে আমার রৌদ্রময়ী। সেদিন থেকে শুরু হলো সব সময় ওর মুখে লেগে থাকতো আমার রৌদ্রময়ী, এমন আমার রৌদ্রময়ী অমন। সারাদিন ওর মুখে শুধু রৌদ্রময়ীর কথা। যখন জানতে পারলো ও রৌদ্রময়ী অন্য কাউকে পছন্দ করে, তখন তার সে কি কান্না! একটা ছেলেও যে এভাবে অসহায়ের মতো কান্না করতে পারে, ওকে তো না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো রৌদ্রময়ীটাকে। বিগত 12টা বছর ধরে ও তোমাকে ভালোবেসে গেছে। একতরফা ভালোবেসেছে ছেলেটা, অনেক কষ্ট পেয়েছে। আমি বন্ধু হিসেবে চাই না আমার বন্ধু যেন ভালো না থাকুক। তাই তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ওকে কষ্ট দিও না। আমার বন্ধুটা তোমায় অনেক ভালোবাসে। মিহি আপু থামলো। আমি ব্যাককলের মতো তার দিকে তাকিয়ে আছি। 12টা বছর ধরে মানুষটা আমায় ভালোবাসে, আর আমি তাকে বুঝতেই পারলাম না। মিহি আপুর সামনে কিছু বললাম না। দূর থেকে আজু ভাইয়ের দিকে তাকিয়ে আছি। মানুষটার মুখে লেগে আছে স্নিগ্ধ হাসি। কি সুন্দর সবার সাথে হেসে হেসে কথা বলছে। এই হাসির প্রেমে যে কত রমণী পড়েছে তার হিসেব নেই, কিন্তু এই মানুষটা শুধু আমার প্রেমেই পড়েছে। নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে হচ্ছে। ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙলো ফোনের শব্দে। পাশে রাখা ফোন অনবরত বেজেই চলেছে। হাতড়িয়ে ফোন নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখি আদ্র ভাইয়ের নাম। এতক্ষণ যে মানুষটাকে নিয়ে জল্পনা কল্পনা করছিলাম তার ফোন। ফোন রিসিভ করে কানে ধরে চোখ বুজে রইলাম। নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। প্রথমে আদ্র ভাই কথা শুরু করলেন। ঘুমোচ্ছিস? ঘুম ঘুম কণ্ঠে জবাব দিলাম, সামনে যে তার বিয়ের সেই খেয়াল আছে? প্রতিবার তো ফাংশনের আগে ড্রেসের জন্য পাগল হয়ে যেতি। আজকে সবাই শপিংয়ে এলো, তুই এলি না কেন? ভালো লাগছে না। মেডিকেল থেকে এসে অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছি। দুপুরে খেয়েছিস? না। এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, না হয় শরীর খারাপ করবে। আর শপিং এর কি করবি? তোমার পছন্দ মতো ড্রেস নিয়ে এসো। আমি আনলে তোর পছন্দ হবে? অবশ্যই হবে।
এত বিশ্বাস? অনেক। ঠিক আছে, তুই উঠে ফ্রেশ হয়ে খাবার খা, তোর শপিং তোর কাছে পৌঁছে যাবে। আদ্র ভাই ফোন কেটে দিল। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে এসে পড়েছি। আজকের পড়াগুলো কমপ্লিট হয়নি, তাই খুব মনোযোগ দিয়ে পড়ছি। এমন সময় পাশে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। পড়ায় বেঘাত ঘটায় কপাল কুঁচকে এলো। ফোন রিসিভ করে কানে নিতেই আদ্র ভাইয়ের কণ্ঠ। তাড়াতাড়ি নিচে নাম। এত রাতে নিচে নেমে কি করব? পড়ছি, ডিস্টার্ব করো না তো। তুই নামবি নাকি আমি আসবো? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি নিচে আছো? হ্যাঁ ম্যাডাম, দয়া করে নিচে এলে এই অধম বান্ধব উপকৃত হতো। আসছি বলে বিছানায় রাখা ওড়না সুন্দর করে গায়ে জড়িয়ে দৌড় দিলাম। গেট খুলে বাইরে এসে দেখি আদ্র ভাই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, শার্টের উপরে দুটো বোতাম খোলা, উস্কো খুস্কো চুল, এলোমেলো শার্ট, সব মিলিয়ে তাকে অন্যরকম লাগছে। এই অন্যরকমের মাঝে এক আলাদা সৌন্দর্য আছে। এগিয়ে গেলাম আদ্র ভাইয়ের কাছে। আদ্র ভাই তাকিয়ে আছে আমার দিকে। আদ্র ভাইয়ের কাছে যেতেই কয়েকটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। এগুলোর মাঝে তোর শপিং আছে, দেখে বলিস পছন্দ হয়েছে কিনা। তুমি এত রাতে কষ্ট করে কেন এলে? পরে দিয়ে দিলেই তো হতো। রৌদ্রময়ীকে এক ঝলক দেখার লোভ যে আমার বড্ড, তাই তাকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি। হাতে খেয়েছো? না, বাসায় যেয়ে খাবো। আদ্র ভাইয়ের হাত ধরে বললাম, বাসা চলো, খেয়ে তারপর যাবে। আদ্র ভাই তার দুই হাত আমার গালে রাখলো, চোখে চোখ রেখে বলল, যেদিন রুদ্রময়ী ভালোবেসে পরম যত্নে আমার জন্য রান্না করবে সেদিন খাবো। এখন দেরি হয়ে যাচ্ছে, বাসায় আম্মু অপেক্ষা করছে। মন খারাপ করে বললাম, ঠিক আছে যাও, সাবধানে যেও। আদ্র ভাই চলে গেলেন। রুমে এসে একে একে ব্যাগগুলো থেকে জিনিসপত্র বের করছি। সবগুলো জিনিসই সুন্দর, আদ্র ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। ব্যাগগুলো কাবার্ডে তুলে রেখে পড়ায় মন দিলাম। পড়ার মাঝে আদ্র ভাইয়ের কল। তাকে কলে রেখে পড়া শেষ করলাম। পড়া শেষে তাকে বিদায় দিয়ে কল কেটে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মেসেজ টোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে চেক করতেই স্ক্রিনের সামনে ভেসে উঠল অচেনা নাম্বার থেকে একটা বার্তা। আমি ফিরে আসছি, খুব শীঘ্রই ফিরে আসছি। রৌদ্রোজ্জ্বল দিনে আকাশে স্বল্প মেঘের আনাগোনা, বইছে হিমেল হাওয়া। বাগানে ডেকোরেশনের কাজ চলছে। একটু পরেই ঈশিতাপুর গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বেলকুনিতে দাঁড়িয়ে হাতে কফি নিয়ে একটু পরপর কফিতে চুমুক বসাচ্ছি আর ডেকোরেশনের কাজ দেখছি। একটু পরেই সেখানে আগমন ঘটল আদ্র ভাইয়ের। বেচারা ঘেমে নেই একাকার অবস্থা। বিয়ের সকল দায়িত্ব ভাইয়েদের উপর। আদ্র ভাইয়ের গায়ে কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি। ঘামে টি শার্ট ভিজে গায়ের সাথে লেগে রয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব। চুলগুলো এলোমেলো। মানুষটাকে দেখে বড্ড মায়া লাগছে। ইচ্ছে করছে সযত্নে তার এলোমেলো চুলগুলো গুছিয়ে দেই। কফি শেষ করে ঝটপট নিচে নেমে এলাম। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করলাম। বড় আম্মু দেখে জিজ্ঞেস করলো, এগুলো দিয়ে কি করবি? শরবত বানাবো। কাদের জন্য? ভাইয়াদের জন্য। বেচারাগুলো রোদে ঘেমে নেই একাকার অবস্থা করে ফেলেছে। ভালোই করেছিস। আর আদ্রকে ডেকে বলিস খাবার খেয়ে যেতে। ছেলেটা সেই সকাল থেকে কাজ করছে, কাজের ধান্দায় খাওয়া হয়নি। মেজাজ খারাপ হয়ে গেল। এই লোকটা সবসময় আমাকে খাবার নিয়ে জ্ঞান দেয়, অথচ তার নিজেরই খাওয়ার খবর নেই। তাড়াতাড়ি করে শরবত বানিয়ে ট্রেতে করে নিয়ে হাঁটা দিলাম। শুভ ভাই, রুদ্র ভাই, রোশনকে দিয়ে আদ্র ভাইকে খুঁজছি। তিনি বাগানের এক কোনায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন। আমি তার পেছনে যেয়ে দাঁড়ালাম। আদ্র ভাই আমাকে দেখে অপর পাশের ব্যক্তিকে বলল, এখন রাখছি, পরে কথা বলবো। ফোন পকেটে পুরে আমার দিকে ফিরল। ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস এই রোদের মাঝে? বাড়ির ভেতরে যা। তোমার জন্য শরবত এনেছি। মনে হচ্ছে আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। আমাকে তোমার কি মনে হয়? আমি অনেক দয়ালু মেয়ে। ভাবলাম বেচারা আদ্র ভাই এত কষ্ট করছে, তার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে যাই। এখন দেখছি ভালো মানুষের দামই নেই। আদ্র ভাই শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে শেষ করে রেখে দিলেন। এখন বাড়ির ভেতরে যা। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, নড়চড় করলাম না। আদ্র ভাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হলো, যাচ্ছিস না কেন? আমার সাথে তুমিও চলো। কোন আনন্দে? যেতে বলছি, যাবে।
বায়না করে না রোদ, এখানে অনেক কাজ, একটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হবে, এখন যাওয়া যাবে না। কোমরে হাত রেখে বললাম, সকাল থেকে যে কিছু খাওনি সে খেয়াল আছে? না খেয়ে অসুস্থ হলে তখন কি হবে? আদ্র ভাই চোখের দিকে তাকিয়ে বলল, সেবা করার জন্যই তো তুই আছিস। আমি তার কথা শুনলাম না, খপ করে তার হাত ধরে বাড়ির দিকে হাঁটা দিলাম। আদ্র ভাইও কোনো কথা বললেন না, ভদ্র ছেলের মতো আমার পিছু পিছু এলেন। তাকে টেবিলে বসিয়ে দিয়ে আম্মুকে ডাকা শুরু করলাম। মামিকে ডাকছিস কেন? তোমাকে খাবার দেওয়ার জন্য। তুই দিলে দে, না হয় আমি গেলাম। অগত্যা নিজেই তাকে খাবার বেড়ে দিলাম। উঠে যাব এমন সময় তার কণ্ঠ, আমার যতক্ষণ খাবার না শেষ হয় ততক্ষণ এখানে বসে থাকবে। কি আর করার, বসে রইলাম আদ্র ভাইয়ের পাশে। ঈশিতা আপুকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে। ইভা আর রোশনি আয়নার সামনে ধাক্কাধাক্কি করছে। ইভা বলছে, স্যার আমি আইলাইনার পরবো। রোশনি বলছে, এদের সাজগোজের মাঝে আমি এক এতিম ব্যক্তি, এদের ঠেলাঠেলিতে জায়গায় পাচ্ছি না, শাড়ি পরে মুখ ফুলিয়ে বসে আছি। এর মাঝে ঈশিতা আপুর সাজ শেষ হয়ে গেল। আপু উঠে বলল, তুই এখানে বস, আপু তোকেও সাজিয়ে দিবে। না হয় ওরা দুজন যা শুরু করেছে এতে আজকে তুই সাজতে পারবি কিনা সন্দেহ আছে। আপুর কথা মতো বসে পড়লাম। মেকআপ আর্টিস্টকে বললাম সিম্পলভাবে সাজিয়ে দিতে। এই কথা শুনে ঈশিতা আপু রেগে গেল। আমার বিয়েতেও তুই ঠিক করে সাজবি না? তুমি তো জানো আমার ভারী সাজ পছন্দ না। ঈশিতা আপুকে স্টেজে বসানো হয়েছে। এখনো শিহাব ভাইয়ের বাড়ি থেকে হলুদ আসেনি। আমি, রোশনি, ইভা একপাশে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর শিহাব ভাইয়ের বাড়ি থেকে তার বন্ধু আর কাজিনরা হলুদ নিয়ে এলো। শুরু হয়ে গেল আমাদের হলুদের অনুষ্ঠান। বড়রা আগে, তারপর ছোটরা। এখন আমাদের পালা। ঈশিতা আপু হুমকি দিয়ে বলল, তোর যা ইচ্ছা কর, আমাকে একদম ভূত বানাবি না, তাহলে কিন্তু খবর আছে। আদ্র ভাই এক খবলা হলুদ নিয়ে ঈশিতা আপুর পুরো মুখ মেখে দিল। ঈশিতা আপু চেঁচিয়ে বলে উঠল, আদ্রর বাচ্চা! আমি এখনো সিঙ্গেল, বাচ্চা আসবে কোত্থেকে? আদ্র ভাইয়ের ঈশিতা আপুর কাণ্ডে আমরা সবাই হাসছি। একে একে আমরা সবাই আপুকে হলুদ লাগাচ্ছি। আপুকে দেখে মনে হচ্ছে হলুদ ভূত। মাছ থেকে কে যেন বলে উঠল, বিয়ের কোণের হলুদ লাগালে তাড়াতাড়ি বিয়ে হয়। কথাটা শুনে ইভা আর রোশনি আমার দিকে তাকালো। এদের তাকানো সুবিধার লাগছে না, এরা নিশ্চয়ই কোনো কুবুদ্ধি আটছে। ইভা আর রোশনি হাতে হলুদ লাগিয়ে আমার দিকে আসছে। ওদের নিজের দিকে এগোতে দেখে দিলাম এক দৌড়। আমাকে আর পাইকে পুরো বাগান জুড়ে দৌড়চ্ছি। আমি আগে আর ওরা পেছনে। পেছনে ফিরে ওদের দিকে তাকাতেই কারোর সাথে ধাক্কা খেলাম। পড়ে যাব তার আগেই কেউ তার বলিষ্ঠ বাহুতে আমাকে আগলে নিল। ভেবেছিলাম এইবারও বুঝে সাদের কোমর আমার ভেঙেই গেল, কিন্তু একটুর জন্য বেঁচে গেলাম। চোখ খুলতেই আদ্র ভাইয়ের মুখটা সামনে ভেসে উঠল। আদ্র ভাই আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওদের সামনে আদ্র ভাই এভাবে ধরে আছে, বিষয়টা অস্বস্তিকর। আদ্র ভাইয়ের উদ্দেশ্যে বললাম, আদ্র ভাই ছাড়ুন, এখানে অনেক মানুষ আছে। উনি আমার কথা শুনে হুঁশে ফিরলেন, আমায় ঠিক করে দাঁড় করিয়ে নিজেও ঠিক মতো দাঁড়ালেন। পূর্ণ চোখে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। তার পরনে সাদা রঙের পাঞ্জাবি, তার উপরে হলুদ রঙের কোটি, হাতে ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা। সব মিলিয়ে আদ্র ভাইকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি আদ্র ভাইকে দেখছি এমন সময় উনি আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত দৌড়াদৌড়ি কিসের? ওরা আমাকে হলুদ দেওয়ার জন্য পেছনে ছুটছে। হলুদ দেওয়ার জন্য ছুটছে মানে? ইভা বলল, একটু আগেই একজন বলেছে বিয়ের কোণের হলুদ যার গায়ে লাগলো হবে তার তাড়াতাড়ি বিয়ে হবে, তাই আমরা রোদের পিছনেই ছুটছি। আদ্র ভাই বলল, তাই নাকি? হ্যাঁ। আদ্র ভাই হুট করে তার হাতে লেগে থাকা হলুদগুলো আমার গালে মেখে দিল। আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। আমার কি হলো জানি না, আমিও তার গাল দুটো হলুদ দিয়ে মাখিয়ে দিলাম। আদ্র ভাইও যেন বোকা বনে গেল। আদ্র ভাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, এখানে থাকা ঠিক হবে না, তাই দৌড় দিলাম। আদ্র ভাই পেছন থেকে বলে উঠল, সাবধানে যা, না হয় পড়ে যাবি। আদ্র ভাইয়ের কাছ থেকে দূরে চলে এলাম। ছবি তোলার জন্য ফোন খুঁজছি, কিন্তু হাতে নেই। মনে পড়লো ফোন তো রুমে রেখে এসেছি। রুমে ঢুকে ফোন খুঁজছি। ফোন পেয়ে রুম থেকে বের হব এমন সময় কেউ হাত টেনে ধরলো। আচমকা হাতে টান পড়ায় সামনের মানুষটার বুকে যেয়ে পড়লাম। সামনে আদ্র ভাইকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আদ্র ভাই আমার মুখের উপরে আসা চুলগুলো সযত্নে সরিয়ে দিলেন। আদ্র ভাইকে এতটা কাছে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে
হৃৎপিণ্ডটা এই বুঝি বেরিয়ে আসবে। হাত পা কেমন কাঁপছে। আর্য ভাই আমার হলুদে রাঙা গালের সাথে তার গাল ঘষে দিলেন। গা শিউরে উঠল। শির দ্বারা বেয়ে এক অজানা শিহরণ ছেয়ে যাচ্ছে। আর্য ভাই গাল থেকে কিছুটা হলুদ নিয়ে নাকে ছুঁয়ে দিলেন। ফিসফিস করে বললেন, আমার হলুদ পরি। আমি তার চোখের দিকে তাকিয়ে আছি। আর্য ভাই পুনরায় বললেন, তোর গায়ে কোণের ছোঁয়া হলুদ, আমার গায়েও একই হলুদ। মানে কি বুঝেছিস? আমি অবুঝ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আমি তার কথার মানে কিছুই বুঝিনি। মাথা নেড়ে না জানালাম। এর মানে হচ্ছে খুব শীঘ্রই আমাদের সানাই বাঁচতে চলেছে। অবশেষে এত প্রতীক্ষার অবসান হবে। আর্য ভাইয়ের কথায় লজ্জা পেয়ে গেলাম। লজ্জারা যেন ঘিরে ধরলো আমায়। লজ্জায় মাথা নামিয়ে নিলাম। আর্য ভাই থুতনিতে ধরে মুখটা উপরে তুললেন। লজ্জায় তার চোখের দিকে তাকাতে পারছি না। আর্য ভাই মোহনীয় কণ্ঠে বললেন, তাকা আমার দিকে। লজ্জা ফেলে তার চোখে তাকালাম। তার চোখে এক সমুদ্র ভালোবাসা দেখতে পাচ্ছি। লজ্জায় আর্য ভাইয়ের থেকে চোখ সরিয়ে নিলাম। এমন সময় নিচ থেকে ডাক এলো। আর্য ভাই এখনো আমার দিকে তাকিয়ে আছে। মিহি স্বরে আর্য ভাইকে বললাম, আর্য ভাই, ইভা ডাকছে। আর্য ভাই ঘর থেকে বেরিয়ে এলো। কিছু বললি? ইভা ডাকছে। তো যা, তোকে ধরে রাখছে কে? ইশারা করলাম হাতের দিকে। আমার হাত এখনো আর্য ভাইয়ের হাতের মুঠোয়। আর্য ভাই বিষয়টা বুঝতে পেরে হাত ছেড়ে দিল। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে এলাম। ইভার কাছে এসে জিজ্ঞেস করলাম, ডাকছিলিস কেন? ছবি তোলার জন্য। ইভা, আমি, রোশনি সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম। ছবি তোলা শেষে সবাই যার যার মতো করে গল্প করছি। হঠাৎ গেটের দিকে তাকাতেই আটকে উঠলাম। গেট দিয়ে ব্লু শার্ট কালো প্যান্ট পরিহিত এক যুবক ঢুকছে। চোখে তার সানগ্লাস, হাতে বড়সড় আকারের একটা লাগেজ। বিড়বিড় করে উচ্চারণ করলাম, ইভান ভাই। বেলকনিতে দাঁড়িয়ে আছি। একটু পরপর মন মাতানো দমকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে নীরবে। প্রতিদিন এই স্নিগ্ধ হাওয়ায় মন ভালো হলেও আজকে ঘটনাটা যেন তার বিপরীত। মন মেজাজ একটুও ভালো নেই। বেলকনি জুড়ে বেলি ফুলের সুবাস ছড়িয়ে আছে, তবে আমার এতে একটু আগ্রহ নেই। মনের মধ্যে চলছে অস্থিরতা। তখনকার ঘটনা মনে পড়ে গেল। বিস্মিত নয়নে তাকিয়ে আছি গেট থেকে প্রবেশ করার যুবকটির পানে। নিজের চোখে যেন বিশ্বাস হচ্ছে না। ইভান ভাই এগিয়ে আসছে বাড়ির ভেতরে। তিনি যত এগিয়ে আসছে ততই ভয় বাড়ছে। মানুষটা কেন এলো? ভালোই তো নিজেকে, নিজের জীবনকে গুছিয়ে নিয়েছিলাম। মুহূর্তেই উৎসব মুখর পরিবেশ শান্ত হয়ে গেল। বিগত 4 বছর পর ছেলেকে দেখে বড় আম্মু তাকে জড়িয়ে নিলেন। ইভান ভাই যতই খারাপ হোক, ছেলে তো, তাই মান অভিমান ভুলে গেলেন। বড় আব্বু অবশ্য মুখ ফিরিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। একে একে সবাই ইভান ভাইয়ের সাথে কথা বলছে। আমি তাকে দেখে পিছিয়ে যাচ্ছি। আমি এই নিকৃষ্ট মানুষটার সামনাসামনি হতে চাই না। পেছাতে পেছাতে একসময় কারো বলিষ্ঠ বুকের সাথে পিঠে ধাক্কা লাগলো। মানুষটা আমায় আগলে নিলেন। এই সময় পিছু ঘুরে দেখার প্রয়োজন মনে হলো না। মনে হচ্ছে আমি কোনো এক ঘোরের মধ্যে আছি। পেছনে থাকা মানুষটা আমায় তার দিকে ঘুরিয়ে নিলেন। গালে হাত রেখে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এরকম উদ্ভ্রান্তের মতো পেছনে যাচ্ছিলি কেন? পড়ে গেলে কি হতো সে খেয়াল আছে? আমি আর্য ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। আর্য ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি। আর্য ভাই পুনরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে রোদ? কথা বলছিস না কেন? আমি আর্য ভাইকে ইশারা করলাম। আর্য ভাই সেদিকে তাকিয়ে ইভান ভাইকে দেখে আমাকে তার সাথে আগলে নিলেন। আমার মাথা তার বুকে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার রৌদ্রময়ী তো এতটা ভীত না। সে তো অনেক স্ট্রং একটা মেয়ে। তাহলে তুই ভেঙে পড়ছিস কেন? অতীত মনে করতে নেই। অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু বর্তমানে তোর পাশে আদ্র আছে। তোর কোনো ভয় নাই। আমি তোর গায়ে একটা আঁচড়ও কাউকে দিতে দিব না। আর্য ভাই আমাকে বোঝাচ্ছেন। ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। সত্যিই তো, আমি তো আর এখন আগের রোদ নেই। এখনকার রোদ আঘাত দিলে পাল্টা আঘাত হানতে জানে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে হালকা করলাম। ভেঙে পড়লে চলবে না। আর্য ভাই আমাকে তার থেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, ঠিক আছিস? আমি মাথা নেড়ে সায় জানালাম। আর্য ভাইয়ের কাছ থেকে চলে আসতে নিলে উনি হাত ধরে আটকে দিলেন। কোথায় যাচ্ছিস? রুমে যাচ্ছি, এখানে দম বন্ধ হয়ে আসছে। ঠিক আছে, যা। সেই যে ঘরে এসে দরজা বন্ধ করেছি আর বের হইনি। সবাই এসে অনেকবার করে ডেকে গেছে, কিন্তু আমি মাথা ব্যথার বাহানা দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছি।
ইভা অনেকবার এসে ডেকে গেছে। ওরা সবাই মিলে মেহেদি পড়ছে। আমাকেও ডেকেছে, তবে আমি মানা করে দিয়েছি। এখন নিচে গেলে ইভান নামক মানুষটার মুখোমুখি হতে হবে। আমি চাই না তার মুখোমুখি হতে। একটু আগে রাতে খাবার খাওয়ার জন্য আম্মু ডাকতে এলে খাবো না বলে দিয়েছি। আমি কোনো মতেই নিচে নামবো না। বেলকনিতে দাঁড়িয়ে আছি, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ছে। রুমে এসে ভেতর থেকে জিজ্ঞেস করলাম, কে? আমি। আদ্র ভাইয়ের গলার স্বর শুনে দরজা খুলে দিলাম। এই মুহূর্তে এই মানুষটাকে আমার বড্ড প্রয়োজন, কারণ সে আমার মন খারাপের মেডিসিন। তাকে ছাড়া ইদানিং কিছুই ভালো লাগে না। আদ্র ভাইয়ের হাতে ট্রেতে খাবার দেখে অবাক হলাম। আদ্র ভাই খাবারটা টেবিলে রেখে সোফায় বসলেন। আমি তার দিকে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, খাবার কার জন্য? আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার জন্য। আমি খাবো না, এগুলো নিয়ে যাও। মায়ের খাওয়ার আগে পাশে এসে বস। কি আর করার, ভদ্রমের মতো তার পাশে গিয়ে বসলাম। আদ্র ভাই প্লেট হাতে নিয়ে খাবার মাখানো শুরু করলেন। আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। কথা না বলে মুখ খোল। আদ্র ভাই খুব যত্ন করে খাইয়ে দিচ্ছেন। আমি তার দিকে তাকিয়ে আছি। মানুষ এতটা যত্ন করে কাউকে ভালোবাসতে পারে? অবশ্যই পারে। আদ্র ভাই তার বড় প্রমাণ। আদ্র ভাই খাওয়ানো শেষ করে যত্নের সহিত মুখ মুছিয়ে দিলেন। হাত ধুয়ে পাশে বসলেন। হাত দে। হাত দিয়ে তুমি কি করবে? তোর ভবিষ্যৎবাণী করব। কথা না বলে হাত দে। হাত বাড়িয়ে দিলাম তার দিকে। আদ্র ভাই হাত উল্টে পাল্টে দেখলেন, অতঃপর হাঁক ছেড়ে ইভাকে ডাকলেন। ইভা এসে বলল, ভাইয়া ডাকছিলে? হ্যাঁ, একটা মেহেদির কোণ নিয়ে আয় তো। ইভা দৌড়ে যেয়ে নিয়ে এলো। আদ্র ভাইয়ের হাতে মেহেদির কোণটা দিয়ে আবার সে চলে গেল। আমি আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে তার মতিগতি বোঝার চেষ্টা করছি। উনি মেহেদির কোণটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। মেহেদি দিয়ে তুমি কি করবে? দেখতে থাক। আদ্র ভাই আমার হাত কোষণের ওপর রেখে মনোযোগ দিয়ে কি যেন করছে। ভালো মতো খেয়াল করে দেখলাম উনি হাতে মেহেদি পরাচ্ছেন। কিন্তু অবাক করা কাণ্ড হলো, আদ্র ভাই ছেলে হয়েও যথেষ্ট ভালো করেই মেহেদি দিচ্ছেন। ওনার প্রতিভা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। দীর্ঘ সময় নিয়ে উনি মেহেদি পরানো শেষ করলেন। এক পাশে ছোট করে তার নামের প্রথম অক্ষর লিখে দিলেন। চোখে চোখ রেখে বললেন, সবার হাত মেহেদির রঙে রাঙা থাকবে আর আমার রৌদ্রময়ীর হাত ফ্যাকাশে থাকবে, এটা কখনোই হতে পারে না। রৌদ্রময়ীর হাত রাঙা হবে আমার ভালোবাসার ছোঁয়ায়। আমি মুগ্ধ চোখে মানুষটার দিকে তাকিয়ে আছি। একজন মানুষের ভালোবাসা না পেয়ে নিজেকে অনেক অভাগী মনে হয়েছিল, কিন্তু এখন নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। কারণ আদ্র ভাইয়ের মতো একজন মানুষ আমায় তার সকল সত্তা উজাড় করে ভালোবাসে। তার ভালোবাসার কাছে পৃথিবীর সকল কিছু তুচ্ছ। হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি এলো, আদ্র ভাইকে একটু জ্বালাবো। ওনার দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, এর আগে এভাবে কতজনকে মেহেদি পরিয়েছ শুনি? তুই প্রথম, তুই শেষ। তাহলে এত সুন্দর করে দিলে কিভাবে? একটু আগে পাক্কা 1 ঘন্টা বসে মেহেদি দেওয়ার ভিডিও দেখে শিখেছি। তারপর তোর উপরে অ্যাপ্লাই করতে এসেছি। কেমন হয়েছে বলতো? পছন্দ হয়েছে? আমি আদ্র ভাইয়ের দিকে মুখ বেজার করে তাকালাম। আমার মুখের এক্সপ্রেশন দেখে তার মুখে আধার নেমে এলো। পছন্দ হয়নি? তাহলে ধুয়ে ফেল, আমি আবার দিয়ে দেব। তাও মন খারাপ করিস না প্লিজ। আদ্র ভাইয়ের অবস্থা দেখে হাসি পাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি মারাত্মক কোনো ভুল করে ফেলেছেন। আদ্র ভাইয়ের করুণ অবস্থা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ফিক করে হেসে দিলাম, সত্যি বলতে তোমার মেহেদি দেওয়া অনেক সুন্দর হয়েছে। সত্যি বলছিস নাকি আমার মন রাখার জন্য বলছিস? সত্যি বলছি। আদ্র ভাই পাশে বসতে বসতে বলল, ওকে, ফাইনালি আমার কষ্ট সার্থক হলো। আদ্র ভাইয়ের মুখে ফুটে আছে মুচকি হাসি। সেই হাসিতেই আটকে গেল আমার নয়নজোড়া। এতটাই স্নিগ্ধ সেই হাসি যে মায়ায় পড়ে যাচ্ছে আমি বারংবার। আদ্র ভাই শুরু করলেন তার গল্পের সমাহার। আদ্র ভাই আমার মন ভালো করার জন্য এটা সেটা বলে আমাকে হাসাচ্ছেন। আমিও খিলখিল করে তার কথায় হাসছি। হাসি যেন থামছেই না। আদ্র ভাই মুগ্ধ নয়নে চেয়ে আছেন আমার দিকে। আমি আমার মতো হেসেই যাচ্ছি। আদ্র ভাই হুট করে আমার গাল টেনে দিয়ে বললেন, এভাবে হাসি খুশি থাকবি সব সময়। আরও কিছুক্ষণ গল্প চলল। গল্প শেষে আদ্র ভাই চলে গেলেন। মনটা এখন ফুরফুরে, নিজেকে হালকা লাগছে। মাথা থেকে সকল চিন্তা বাদ দিয়ে ঘুমোতে চেষ্টা করলাম। মুহূর্তের মাঝে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালের ফুরফুরে হাওয়া, রোদের আলো মুখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। পিটপিট করে তাকাতেই নজরে এলো স্নিগ্ধ সকাল। বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছি।
হিমেল হাওয়ায় মন ছুঁয়ে গেল। বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখেই লোভ লেগে গেল। ইচ্ছে করছে ফুলগুলো ছুঁয়ে দিই। যেই ভাবা সেই কাজ, বাগানে চলে এলাম। খুবই সকাল হয়, এখনও সবাই ওঠেনি। বাগানে ঘুরে ঘুরে ফুলগুলো ছুঁয়ে দিচ্ছি। পুরো বাগান জুড়ে বিচরণ হচ্ছে আমার। হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ালো। মুখ তুলে দেখলাম আদ্র ভাই। এত সকালে এখানে কি করছিস? ঘুম ভেঙে গেছে, তাই বেলকনিতে গেছিলাম। বেলকনি থেকে ফুলগুলো দেখে লোভ লেগে গেল, তাই ছুঁয়ে দিতে চলে এসেছি। আদ্র ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে নিয়ে আমার কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বললেন, আমার ফুলের রানী,